ওয়েলকাম ফ্রেন্ডস, নলেজ ভার্সিটি সবাইকে স্বাগত জানাই। গ্রামারের ডাউট ক্লিয়ার করতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন পেতে বেল বাটনটি অ্যাক্টিভ করে দেবে। আজ আমরা টেন্স নিয়ে আলোচনা করব। টেন্সের প্রতিটি ভাগ নিয়ে আমরা উদাহরণ সহ দেখব। টেন্স অর্থাৎ কাল। টেন্সকে তিন ভাগে ভাগ করা হয়। সেই তিনটি ভাগ হলো প্রেজেন্ট টেন্স বর্তমান কাল, পাস্ট টেন্স অতীতকাল, ফিউচার টেন্স ভবিষ্যৎকাল। প্রতিটি টেন্সকে আবার চার ভাগে ভাগ করা হয়, অর্থাৎ প্রত্যেকটা টেন্সেরই চারটে করে ভাগ রয়েছে। সেই ভাগগুলো হলো ইনডেফিনিট টেন্স বা সিম্পল, দুটোর অর্থ একই। দ্বিতীয় হচ্ছে কন্টিনিউয়াস, তৃতীয় হচ্ছে পারফেক্ট এবং চতুর্থ হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। তো প্রত্যেকটা টেন্সকে যদি এই চার ভাগে ভাগ করা হয় তো মোট টেন্সের যে সংখ্যা হয় সেটা হচ্ছে 12 প্রকার। টেন্স মোট 12 প্রকার। তো 12 প্রকারগুলো কি কি সেগুলো আমি একটু বলে দিই। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্স, একই কথা। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। একই রকম ভাবে পাস্ট ইনডেফিনিট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আর 3 নম্বরে হলো ফিউচার, ফিউচার ইনডেফিনিট টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এক এক করে চলো আমরা প্রতিটা টেন্স সম্পর্কে জেনে নিই। টেন্সের 12টা ভাগের যে প্রথম ভাগ হলো সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এর আরো একটি নাম হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স। তো দেখো এই টেন্সে আমরা কি কি পেতে পারি। প্রথম হচ্ছে রেগুলার অ্যাক্টিভিটি। সাধারণত আমরা যে দৈনন্দিন কাজ করি, আমি পড়ি, তুমি খেলো, সে জলপান করে, তারা সাঁতার কাটে, এরকম যে দৈনন্দিন কাজ রেগুলার অ্যাক্টিভিটি এই টেন্সের মধ্যে আসবে। দ্বিতীয়ত রয়েছে হ্যাবিচুয়াল অ্যাকশন। সে সপ্তাহে 2 দিন পড়তে যায়, তারা বছরে একবার এখানে বেড়াতে আসে, আমি প্রতিদিন খেলতে যাই। এই যে একটা অভ্যাস, এই হ্যাবিচুয়াল অ্যাক্টিভিটি গুলো তোমার এই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের মধ্যেই আসবে। তারপর রয়েছে ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য, অভ্যাসগত কাজ। তারপর রয়েছে চিরন্তন সত্য। চিরন্তন সত্য হচ্ছে যেই বক্তব্যগুলো চিরকালের জন্য সত্য। সূর্য পূর্ব দিকে ওঠে, পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, এই ধরনের যে সেন্টেন্সগুলো রয়েছে সেই সেন্টেন্সগুলো তোমাদের এই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের মধ্যে পড়বে। তো এই টেন্সে যে তোমরা জানতে চাও যেটা সবচেয়ে বেশি, যে বাংলা বাক্যের যে গঠন সেটা কিরকম হবে, তার সামান্য একটু হিন্টস দেখো দিয়ে দিয়েছি। এখানটায় দেখো বাংলা ক্রিয়ার যে রূপগুলো থাকে, বাংলাতে যে ভার্বগুলো পাবে বা যে ক্রিয়াগুলো পাবে সেগুলোতে তোমরা এরকম ভার্ব পাবে বা ক্রিয়া পাবে। পড়ি, ধরি, খাই, যাই, দেখি, পড়ি। যদি অন্যভাবে বলি, তিনি আসেন, আমি খাই, তুমি পড়ো, তারা বলে। তো এখানে এই সেন্টেন্স গুলোকে যদি বানিয়ে দিই, করি, আমি করি, আমি কাজটি করি, ধরি, আমি পেনটি ধরি, সে মাছ ধরে, তিনি বলটি ধরেন, আমি খাই, আমি স্কুলে যাই, সে বই দেখে, আমি একটি ছবি দেখি। এই ধরনের যে সেন্টেন্স গুলো সেগুলো সবই তোমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের মধ্যে রেখে করবে। তো সেন্টেন্সের গঠনগুলো তোমরা জানতে পারলে। তিনি আসেন, এক্ষেত্রে আমি, তুমি, সে, তিনি, এই অনুযায়ী ভার্বের যে বাংলা ভার্বের যে রূপ সেটা তোমরা নিজেরাই পরিবর্তন করতে পারবে। যেমন ধরো আমি পড়ি, তুমি পড়ো, তিনি পড়েন, সে পড়ে, ইত্যাদি এরকম। এবার দেখো এই যে কনস্ট্রাকশন আছে, তো বাংলা তোমরা যে ক্রিয়া তার রূপটা তোমরা বুঝতে পারলে, বাংলা ক্রিয়ার রূপটা। আর কোন ক্ষেত্রে পাবে, আমাদের দৈনন্দিন কাজ, অভ্যাসগত কাজ আর চিরন্তন সত্য। দৈনন্দিন কাজ, অভ্যাসগত কাজ আর চিরন্তন সত্য। আর এর যে ক্রিয়ার রূপ সেটাও তোমরা পেয়ে গেলে। এবার কনস্ট্রাকশনটা দেখো, যে গঠন ইংরেজিতে যখন করবে তখন কি করবে। ইংরেজিতে করার সময় প্রথমে বাংলা এখানে সাবজেক্ট বলে যে কথাটা রয়েছে, সেই সাবজেক্ট কথার অর্থ হচ্ছে কর্তা, যে কাজ করে তাকে কর্তা বলে। তো সাবজেক্টকে বসিয়ে দেবে প্রথমে, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম, V1 কথার অর্থ হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাবে। এবং তারপর যদি প্রয়োজন পড়ে অবজেক্ট, অনেক সময় ইন্ট্রানজিটিভ ভার্ব থাকলে সেক্ষেত্রে আর অবজেক্টের প্রয়োজন পড়ে না বা অবজেক্ট সেখানটা থাকে না। অর্থাৎ সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। যেমন আমি বই পড়ি, আই রিড বুক। আমি একটি বই পড়ি, আই রিড এ বুক। বুঝতে পারলে? আচ্ছা, এখানে এন দিয়েছি,
এই এন কথার অর্থ হচ্ছে নেগেটিভ, না হতো। এই ধরনের বাক্যকে নেগেটিভ করতে হলে সাবজেক্টের পর প্রয়োজন অনুসারে তোমার একটি ডু নট বা ডাজ নট এর ব্যবহার করতে হবে। এই ডু বা ডাজ তোমাকে অতিরিক্ত সাহায্যকারী ভার্ব হিসাবে বাইরে থেকে আনতে হবে। বাক্যে এর কোনো অর্থ নেই, একদম সম্পূর্ণ এর কোনো অর্থ নেই। এটা শুধুমাত্র নেগেটিভ বা ইন্টারোগেটিভ করার জন্য তোমাদের আনতে হবে। তো এই ক্ষেত্রে দেখো, প্রথমে সাবজেক্ট, তারপর ডু বা ডাজ কোনটা কোথায় বসবে সেটা তোমরা পরবর্তীতেই জানতে পারবে। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তো সেক্ষেত্রে তোমরা ডাজ এর ব্যবহার করবে, অন্যথা তোমরা ডু এর ব্যবহার করবে। সাবজেক্ট, ডু বা ডাজ, তারপর নট, তারপর ভার্ব প্রেজেন্ট ফর্ম, তারপর অবজেক্ট, প্রয়োজনীয় অবজেক্ট। আর যদি ইন্টারোগেটিভ করতে হয়, অর্থাৎ প্রশ্নবোধক বাক্য তৈরি করতে হয়, তো সেক্ষেত্রে তোমাদের বাক্যটা শুরুই করতে হবে ডু বা ডাজ দিয়ে। যদি দেখো যে সেন্টেন্সটাকে তোমাদের ইন্টারোগেটিভ করতে হচ্ছে, প্রশ্নবোধক বাক্য করতে হচ্ছে, তো বাক্যটা শুরুই করবে তুমি ডু বা ডাজ দিয়ে। তারপর যেমন থাকে বাক্য ঠিক সেইভাবেই একই রকম হয়ে যাবে। প্রথমে ডু বা ডাজ, তারপর তোমার সাবজেক্ট, তারপর ভার্ব প্রেজেন্ট ফর্ম, তারপর যদি প্রয়োজন পড়ে অবজেক্ট বসানো, প্রয়োজন না পড়লে অন্যান্য অংশে যা প্রয়োজন পড়ে সেটা বসিয়ে দেবে। একটা জিনিস মনে রাখবে যে বাক্যে অনেক সময় বলি সাবজেক্ট ভার্ব অবজেক্ট, তো অবজেক্ট কিন্তু সবসময় থাকে না বাক্যে। ইন্ট্রান্সিটিভ ভার্ব বলে একটা ভার্ব রয়েছে, অকর্মক ক্রিয়া। যেমন ধরো আই স্লিপ বলতে পারি আই স্লিপ অ্যাট নাইট, আই স্লিপ অন বেড, কিন্তু আই স্লিপের পরে কোনো অবজেক্ট বসানো যায় না। তাই এক্ষেত্রে সেই কথাটাই বলছি যে সাবজেক্ট ভার্ব পরে অবজেক্ট প্রয়োজন করলে বসবে, আর যদি প্রয়োজন না পড়ে তো বসবে না। তো তোমরা কনস্ট্রাকশনটা দেখলে, কনস্ট্রাকশনটা হচ্ছে প্রথমে সাবজেক্ট, ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্বের যেন তিনটে ফর্ম হয়, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। তো এখানে প্রেজেন্ট ফর্মটা তোমরা বসিয়ে দেবে। এবার দেখো, এই সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি হয়, তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের এক কথায় কোনগুলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সেগুলো আমি লিখে দিয়েছি। দেখো এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তোমরা একবারে বুঝে যাবে যদি দেখো সেখানে হি রয়েছে, যদি দেখো সেখানে শি রয়েছে, ইট রয়েছে, দিস রয়েছে। এছাড়াও যে কোনো নাম, সেই নামটা প্রপার নাউন হতে পারে, কমন নাউন হতে পারে, সেটা রাম শ্যাম যদু মধু হতে পারে, ওয়াটার বোতল হতে পারে, ট্রি হতে পারে, ক্যালকাটা, পেন, যাই হোক না কেন, যে কোনো নাম হলেই সেটা কিন্তু একটি যদি বোঝায়, যে কোনো নাম সেটা যদি একটি হয় তবে তোমার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বলে তোমরা যে ভার্বটা ইউজ করবে, এখানে যে ভার্ব ব্যবহার করতে বলছি বারবার, এই ভার্বের শেষে এস বা ইএস যোগ করে দেবে। এই যে ভার্বের সাথে এস বা ইএস যোগ করে দেবে। এই হলো তোমাদের কনস্ট্রাকশন। এবার আমি এক্সাম্পলের মধ্যে চলে আসছি। এখানে দেখো, আমি একটি বই পড়ি, ইংরেজিতে হবে প্রথমে সাবজেক্ট আই, তারপর ভার্ব হচ্ছে রিড, একটি বই, এ বুক। তো এখানে সাবজেক্ট, ভার্বের প্রেজেন্ট ফর্ম, একটি বই। আমি একটি বই পড়ি, আই রিড এ বুক। দ্বিতীয়টাতে কি আছে, আগে ইংরেজিটা বলছি, হি গোজ টু স্কুল, সে স্কুলে যায়। এখানটায় একটা জিনিস খেয়াল করে দেখো যে গোর পরিবর্তে আমি এখানে গোজ ব্যবহার করেছি, কারণ এই হিটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের মধ্যে পড়েছে। হি সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের মধ্যে পড়ে তবে তোমরা ভার্বের শেষে এস বা ইএস বসাবে। কোথায় এস কোথায় ইএস বসানো হবে সেটা আলাদা চ্যাপ্টারে আমি আলোচনা করেছি। দ্য আর্থ, তৃতীয় এক্সাম্পলটা দেখো, দ্য আর্থ গোজ রাউন্ড দ্য সান, দ্য আর্থ গোজ রাউন্ড দ্য সান। এক্ষেত্রে গোজ না বলে আমি মুভস ও ব্যবহার করতে পারতাম, এক্ষেত্রে মুভস, MOVES, the earth moves round the sun বা the earth goes round the sun। earth থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, কারণ এটা একটা নাম। moves বা goes round the sun এটা তোমার চিরন্তন সত্য। তো এই ধরনের সেন্টেন্স গুলো তোমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে ব্যবহার করবে। এবার দেখো আরেকটা এক্সাম্পল আছে, এটা হচ্ছে তোমার হ্যাবিচুয়াল অ্যাকশন। I take exercise every day, আমি প্রতিদিন ব্যায়াম করি, আমি প্রতিদিন পড়তে যাই, I go to read every day, সে প্রতিদিন খেলতে আসে। He comes to play every day। তো এই সেন্টেন্স গুলো তোমরা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের মধ্যে পেয়ে যাবে। তো আরেকবার বলে দিই, রেগুলার অ্যাক্টিভিটি, হ্যাবিচুয়াল অ্যাকশন এবং ইউনিভার্সাল ট্রুথ।
এই তিনটে। এবার আমরা আসছি একটু নেগেটিভ সেন্টেন্স কিভাবে করতে হয় সেগুলোকে একটু জেনে নিই। নেগেটিভ সেন্টেন্স করতে গেলে আমরা সাবজেক্টের পর ডু নট বা ডাজ নট বসাবো। আরেকটা জিনিস বলে দিই যে যখনই তোমরা ডাজ নট এর ব্যবহার করবে তখন মূল ভার্বের শেষে কিন্তু আর এস বা ইয়েস বসাবে না। ডাজ এর ব্যবহার একবার হয়ে গেলে অর্থাৎ ডু এর সাথে ইয়েস যোগ হয়ে গেলে আর মূল ভার্বের সাথে এস বা ইয়েস যোগ হবে না। নেগেটিভ, ইউ ডু নট হেল্প মি, তুমি আমাকে সাহায্য করো না। ইউ ডু নট হেল্প মি, তুমি আমাকে সাহায্য করো না। দেখো তুমি আমাকে সাহায্য করো, ইউ হেল্প মি, তুমি আমাকে সাহায্য করো না, এটাকে যখনই নেগেটিভ করতে যাব ইউ ডু নট হেল্প মি। নেক্সট এক্সাম্পলটা দেখো, দ্য বার্ড ডাজ নট ফ্লাই, দ্য বার্ড ডাজ নট ফ্লাই, পাখিটি ওড়ে না। দ্য বার্ড ডাজ নট ফ্লাই, ডাজ নট কেন হলো? কারণ বার্ডটা হচ্ছে একটা নাম, এই যে এনি নেম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের মধ্যে পড়েছে এবং ডাজ নট ব্যবহার করার পর আর ফ্লাই এসেছে এস ইএস কিছুই তোমার বসলো না। দ্য বার্ড ডাজ নট ফ্লাই অর্থাৎ নেগেটিভ হয়ে গেল, পাখিটি ওড়ে না। দে ডু নট প্লে, তারা খেলে না। যদি বলতাম তারা খেলে, দে প্লে, তারা খেলে না, দে ডু নট প্লে। আমি খেলি, আই প্লে, আমি খেলি না, আই ডু নট প্লে। সে খেলে, হি প্লেজ, সে খেলে না, হি ডাজ নট প্লে। এই হচ্ছে তোমাদের প্রেজেন্ট ইনডেফিনিটের নেগেটিভ সেন্টেন্স। এবার বলছি আমি ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ সেন্টেন্সের আমি নিয়মে এখানে বলেছি বাক্যের শুরুই তোমরা করবে ডু বা ডাজ দিয়ে, শুরুই করবে ডু বা ডাজ দিয়ে। ডাজ কখন বলবে? থার্ড পারসন সিঙ্গুলার হলে ডাজ বসাবে। এবার এক্সাম্পলটা আমি যেখানে যেটা লিখেছি সেটা বলে দিই তোমাদেরকে। ডু ইউ ওয়ার্ক হিয়ার, প্রথম সেন্টেন্সটা হচ্ছে তুমি কি এখানে কাজ করো? ডু ইউ ওয়ার্ক হিয়ার, তুমি কি এখানে কাজ করো? ডু ইউ ওয়ার্ক হিয়ার একটা জিজ্ঞাসা চিহ্ন দেবে। ডাজ হি টিচ ইউ, ডাজ হি টিচ ইউ, সে কি তোমাকে পড়ায় বা তিনি কি তোমাকে পড়ান। এখানে কেন ডাজ হলো? কারণ এখানে হি রয়েছে আর এখানে কিন্তু টিচেস হলো না। ডাজ হি স্লিপ, সে কি ঘুমায়। এই দেখো এই স্লিপ এটা হচ্ছে তোমার ইন্ট্রান্সিটিভ ভার্ব, অকর্মক ক্রিয়া, তাই এরপরে আর কোনো অবজেক্ট বসানোর জায়গা নেই। এরপরে বসাতে বললে হবে যে অ্যাট নাইট, কোনো প্রিপোজিশন, কোনো অ্যাডভার্ব এই জাতীয় শব্দ বসবে সেখানটায়। তো ডাজ হি স্লিপ, সে কি ঘুমায়। এই হলো তোমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স। তুমি কি আমাকে দেখো? ডু ইউ সি মি। তুমি কি বই পড়ো? ডু ইউ রিড বুক। তুমি কি ফুটবল খেলো? ডু ইউ প্লে ফুটবল। তো ঠিক একই রকম ভাবে পাখাটা কি ঘোরে? ডাজ দ্য ফ্যান মুভ। তো পাখা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ডাজ এর ব্যবহার করলাম। চলো এবার আমরা ইন্টারোগেটিভ এবং নেগেটিভ বা নেগেটিভ এবং ইন্টারোগেটিভ একসাথে দেখি। নেগেটিভ এবং ইন্টারোগেটিভ এই দুটোকে যদি একসাথে মিলিয়ে দেওয়া হয় তখন তোমরা কি করবে? তখন সাধারণত ডু নট বা ডাজ নট দিয়ে বাক্যটা শুরু করবে। যখন দেখবে নেগেটিভ এবং ইন্টারোগেটিভ একসাথে মিশিয়ে দেওয়া রয়েছে তখন তোমরা ডু নট বা ডাজ নট দিয়ে বাক্যটা শুরু করবে। কিন্তু আরেকটা কথা বলছি যে এখানে ডু নট বা ডাজ নট দিয়ে না শুরু করেও সাবজেক্টের পরেও কিন্তু আমরা নট বসাতে পারি। আমি একটু এক্সাম্পলটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। ডোন্ট ইউ নো মি, তুমি কি আমাকে চেনো না। ডোন্ট, এখানে দেখো ডোন্ট ইউ নো মি, তুমি কি আমাকে চেনো না বা তুমি কি আমাকে জানো না। ডোন্ট ইউ নো মি, এটাকে আরেকভাবে বলা যায় ডু ইউ নট নো মি। ডু ইউ নট নো মি, এই যে ডু ইউ নট নো মি লেখার জন্য সবই ঠিকই আছে রিটেন ফর্মে, কিন্তু বলার সময় আমরা কিন্তু এটাই বলি ডোন্ট ইউ নো মি। আরেকটা কথা বলি, তোমাদের লেখা এবং বলা দুটো ক্ষেত্রেই ডোন্ট ইউ নো মিটা খুবই অ্যাপ্রোপ্রিয়েট। ডাজন্ট, এখানে খেয়াল করে দেখো ডাজের সাথে নট ব্যবহার করা হয়েছে। ডাজন্ট দ্য বয় প্লে, ছেলেটি কি খেলে না। ডাজন্ট দ্য বয় প্লে, ছেলেটি কি খেলে না। ডোন্ট দে ওয়ার্ক হিয়ার, তারা কি এখানে কাজ করে না। ডোন্ট দে ওয়ার্ক হিয়ার, তারা কি এখানে কাজ করে না। এখানে ডু দে নট ওয়ার্ক হিয়ার, ডু দে নট ওয়ার্ক হিয়ারও আমরা বসাতে পারতাম, কিন্তু এখানে আমি ডু নট ডাজ নট দিয়ে বাক্যটা শুরু করে তোমাদেরকে নেগেটিভ ইন্টারোগেটিভ দেখালাম। এরপরে আসছে ডাব্লিউএইচ কোশ্চেন। ডাব্লিউএইচ কোশ্চেনটা একটা আলাদা চ্যাপ্টার, বিরাট বড় চ্যাপ্টার, কারণ প্রত্যেকটা ডাব্লিউএইচ কোশ্চেনস এর মধ্যে যে ডাব্লিউএইচ ওয়ার্ড গুলো রয়েছে 9টা ওয়ার্ড রয়েছে। হু, হুইচ, হুম, হোয়াট, হোয়ার, হাউ, ওয়াই, 9টা শব্দ রয়েছে। এই শব্দগুলো প্রত্যেকটা ব্যবহারের আলাদা আলাদা নিয়ম রয়েছে। তো আমি এখানে তোমাদেরকে দুই একটা এক্সাম্পল দেখিয়ে দিলাম। ডাব্লিউএইচ কোশ্চেন, যেমন ধরো যদি হু দিয়ে প্রশ্ন করো, হু এর সাথে অতিরিক্ত সাহায্যকারী ভার্ব হিসাবে ডু বা ডাজ এর ব্যবহার হয় না। অতিরিক্ত সাহায্যকারী ভার্ব হিসাবে ডু বা ডাজ এর ব্যবহার হয় না। হু কামস, কে আসে। হোয়েন ডু ইউ প্লে, তুমি কখন খেলো।
হোয়ার ডাজ হি গো, হোয়ার ডাজ হি গো, হোয়ার ডাজ হি গো, সে কোথায় যায়। ইন্টারোগেটিভ সেন্টেন্সের পূর্বে WH ওয়ার্ড বসিয়ে দিলে সাধারণত WH কোশ্চেন তৈরি করে দেয়। যেমন ধরো হোয়েন ডু ইউ প্লে, এই যে ডু ইউ প্লে তুমি কি খেলো, এটা অবজেক্টিভ কোশ্চেন। আর যদি সাবজেক্টিভ করো হোয়েন ডু ইউ প্লে তুমি কখন খেলো। যাই হোক WH ওয়ার্ড দিয়ে কোশ্চেন করাটা একটা আলাদা বড় চ্যাপ্টার, এখানে তোমাদেরকে নমিনাল কিছু দেখিয়ে দিলাম। পড়ো, চলো পরবর্তী চ্যাপ্টারে আসি। টেন্সের দ্বিতীয় ভাগে আমরা আলোচনা করতে চলেছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে এমন টেন্স বর্তমানে কোনো কিছু চলছে এমন কিছু যখন আমরা ইংরেজি বাক্যের মাধ্যমে প্রকাশ করি তখন আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে ব্যবহার করতে হয়। তো সেজন্য এর যে আমি ডেফিনিশনটা দিয়েছি সেটা দিয়েছি রানিং অ্যাট প্রেজেন্ট, বর্তমানে চলছে, কোনো কাজ বর্তমানে চলছে এমন কিছু নির্দেশ করতেই আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার করে থাকি। কন্টিনিউয়াস কথার অর্থ তোমরা বুঝতে পারছো যে বর্তমানে চলছে। তো এক্ষেত্রে আমরা কি ফলো করব, যে বাংলা ক্রিয়া রয়েছে যেটা সেটা করছি, পড়ছি, দেখছি, খেলছে, এই ধরনের তোমার বাংলা ক্রিয়া থাকবে। এই বাংলা ক্রিয়াগুলো চলিত ভাষায় রয়েছে, সাধু ভাষায় হবে পড়িতেছি, পড়িতেছি, দেখিতেছি, খেলিতেছি, খেলিতেছে, খেলিতেছেন ইত্যাদি এই ধরনের। তো বাংলা এই ধরনের সেন্সটা যখন তোমার মধ্যে আসবে যে কেউ কোনো কাজ বর্তমানে করছে, এর কিছুটা ব্যতিক্রম রয়েছে, যে কোনো কিছু চলছে, কোনো কিছু হতে চলছে, এই ধরনের যখনই নির্দেশ করবে তখনই তোমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করবে। এবার দেখো এখানে কোন কনস্ট্রাকশনটা তোমরা ব্যবহার করবে। প্রথমেই বাক্যের কর্তা অর্থাৎ সাবজেক্ট, এবং সাবজেক্ট অনুযায়ী হয় এম বসবে, নয় ইজ বসবে, নয় আর বসবে। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হেল্পিং ভার্ব হিসাবে, সাহায্যকারী ভার্ব হিসাবে সব সময় এম ইজ আর এর কোনো একটি বসবে। এম ইজ আর বসবে, তারপর তোমাদের যে মূল ভার্ব সেটার সাথে আইএনজি যোগ হবে এবং তারপর প্রয়োজনে অবজেক্ট, প্রয়োজন না থাকলে অবজেক্ট বসবে না। তো এই হলো তোমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমি পড়ছি, আই এম রিডিং। সে পড়ছে, হি ইজ রিডিং। তুমি পড়ছো, ইউ আর রিডিং। সে খেলছে, হি ইজ প্লেইং। তুমি খেলছো, ইউ আর প্লেইং। আমি খেলছি, আই এম প্লেইং। এই হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, বর্তমানকালে কিছু চলছে। চলো এক নম্বর এক্সাম্পলটা আছে হি ইজ প্লেইং ফুটবল। সে ফুটবল খেলছে। আমি ফুটবল খেলছি, আই এম প্লেইং ফুটবল। তারা ফুটবল খেলছে, দে আর প্লেইং ফুটবল। অ্যামিজারের ব্যবহারটা আমি নিচে দেখিয়ে দিচ্ছি। আই এম রিডিং এ বুক। আমি একটি বই পড়ছি। আমি একটি বই পড়ছি, সাধু ভাষায় বললে পড়িতেছি। তুমি একটি বই পড়ছো, ইউ আর রিডিং এ বুক। সে একটি বই পড়ছে, হি ইজ রিডিং এ বুক। তারা বই পড়ছে, দে আর রিডিং বুক। এবার দেখো নেগেটিভ করতে গেলে, এই সেন্টেন্স গুলোকে নেগেটিভ করতে গেলে তোমরা তো সাহায্যকারী ভার্ব পেয়েই বসে আছো, এম ইজ আর। তো এম ইজ আর এর পর তোমরা নট বসিয়ে দিলে কিন্তু নেগেটিভ হয়ে যাচ্ছে বাক্যগুলো। শি ইজ নট সিঙ্গিং। সে গান গাইছে না, শি ইজ নট সিঙ্গিং এ সং, বা শি ইজ নট সিঙ্গিং। শি ইজ নট সিঙ্গিং। দ্য বয় ইজ নট স্লিপিং। বালকটি ঘুমোচ্ছে না। বালকটি ঘুমোচ্ছে, দ্য বয় ইজ স্লিপিং। বালকটি ঘুমোচ্ছে না, দ্য বয় ইজ নট স্লিপিং। আর ইউ ড্রয়িং। তুমি কি, এবার প্রশ্নবোধক বাক্য। এবার প্রশ্নবোধক বাক্য করতে গেলে আমরা এম ইজ আর যেটা রয়েছে সেটা বাক্যের শুরুতে বসিয়ে দেবো। আর ইউ ড্রয়িং, তুমি কি আঁকছো, যদি ছবির কথা উল্লেখ করতে চাও। আর ইউ ড্রয়িং এ পিকচার, তুমি কি একটি ছবি আঁকছো। ইজ হি টিচিং ইউ, সে কি তোমাকে পড়াচ্ছে। ধরো আমি বল খেলছি, আই এম প্লেইং ফুটবল। তুমি বল খেলছো, ইউ আর প্লেইং ফুটবল। সে বল খেলছে, হি ইজ প্লেইং ফুটবল। এগুলোকে যদি নেগেটিভ করতে হয় এম ইজ আর এর পর নট বসিয়ে দাও। আমি ফুটবল খেলছি না, আই এম নট প্লেইং ফুটবল। সে ফুটবল খেলছে না, হি ইজ নট প্লেইং ফুটবল। এবার এটাকে নেগেটিভটাকে, এবার এই ধরনের সেন্টেন্সকে যদি ইন্টারোগেটিভ করতে হয় তবে এম ইজ আর টাকে বাক্যের শুরুতে বসিয়ে দাও। সে কি ফুটবল খেলছে, ইজ হি প্লেইং ফুটবল। তুমি কি ফুটবল খেলছো, আর ইউ প্লেইং ফুটবল। এই ধরনের। তুমি কি ঘুমাচ্ছো, আর ইউ স্লিপিং। এবার আসছি আমরা নেগেটিভ এবং ইন্টারোগেটিভ দুটোকে যদি আমরা একসাথে মিশিয়ে দিই তবে আমরা এম নট, ইজ নট, আর নট দিয়ে শুরু করব। এগুলোকে সংক্ষেপে এন্ড, ইজন্ট, আরন্ট বলে। তোমরা ইচ্ছা করলে সাবজেক্টের পরেও নটটাকে বসাতে পারো। অর্থাৎ তুমি কি বই পড়ছো না, আর ইউ নট রিডিং বুক। আর ইউ নট রিডিং বুক, এটাকে আরন্ট ইউ রিডিং বুক এরকম বলতে পারি। সে কি ফুটবল খেলছে না, ইজ হি নট প্লেইং ফুটবল। এক কথায় যদি সংক্ষেপে বলি, ইজন্ট হি প্লেইং ফুটবল।
আর্নট ইউ গোয়িং টুমরো, তুমি কি আগামীকাল যাচ্ছ না? তো কন্টিনিউয়াস টেন্সের এই একটা ব্যতিক্রম রয়েছে, অনেক সময় বর্তমানে কোনো কাজ চলছে না কিন্তু হতে চলেছে, ভবিষ্যতে, নিকট ভবিষ্যতে হতে চলেছে। হ্যাঁ, আমি খেলতে চলেছি, আই এম গোয়িং টু প্লে, মানে আমি কিন্তু এই মুহূর্তে খেলছি না, আমি খুব শীঘ্রই খেলবো। আমরা আগামীকাল দিল্লি যাচ্ছি, উই আর গোয়িং টু দিল্লি টুমরো। তো এখানটায় সেরকম সেন্টেন্সও কিন্তু আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার করে থাকি। এটা একটা ব্যতিক্রমী নিয়ম। আরন্ট ইউ গোয়িং টুমরো, তুমি কি আগামীকাল যাচ্ছ না? ইজন্ট হি ওয়ার্কিং হিয়ার, isn't he working here, বা is he not working here, isn't he working here বা is he not working here, সে কি এখানে কাজ করছে না? তো এটা গেল তোমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ইন্টারোগেটিভ এবং নেগেটিভ একসাথে। আর যদি WH ওয়ার্ডকে এর শুরুতে বসিয়ে দাও, প্রশ্নবোধক বাক্যের শুরুতে বসিয়ে দাও, তবে সেটা হয়ে যাবে WH কোশ্চেন। তো WH কোশ্চেন তোমরা জানো যে একটা বিস্তারিত চ্যাপ্টার রয়েছে, আমি এখানে সাধারণভাবে একটু বলে দিচ্ছি। Why are you running? তুমি দৌড়চ্ছ কেন? Why are you running? তুমি দৌড়াচ্ছ কেন? এই কেন দিয়ে যদি বলো, সে ঘুমোচ্ছে কেন? Why is he sleeping? সে দাঁড়িয়ে আছে কেন? Why is he standing? Where is he playing? সে কোথায় খেলছে? এই WH ওয়ার্ড যেটা where, এটা হচ্ছে কোথায়, সে কোথায় খেলছে, where is he playing। এবার am is আর কোথায় বসে তোমাদের নিশ্চয়ই জানা রয়েছে, আমি আরেকবার একটু মনে করিয়ে দিই। আই থাকলেই তার সাথে এম বসবে, ইউ থাকলেই তার সাথে আর বসবে। তো ইউ বলতে তুমি তোমরা দুটোই হয়, তো তুমি বললেও আর হবে আর তোমরা বললেও আর হবে। তো এক কথায় আই এর সাথে এম, ইউ এর সাথে আর, এছাড়া সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তবে ইজ, সাবজেক্ট যদি প্লুরাল হয় তবে আর। আই এর সাথে এম, সিঙ্গুলার সাবজেক্ট হলে ইজ, সাবজেক্ট যদি একবচন হয় তবে ইজ, ইউ এর সাথে আর, আর সাবজেক্ট যদি প্লুরাল হয়, প্লুরাল সাবজেক্ট হয় তবে আর। তার মানে ইউ এর সাথে আর বসে, প্লুরাল সাবজেক্টের সাথেও আর বসে, আই এর সাথে এম বসে, সিঙ্গুলার সাবজেক্টের সাথেও ইজ বসে। এই হচ্ছে তোমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। বর্তমানকালে কিছু চলছে, আমি তোমাদেরকে পড়াচ্ছি, আই এম টিচিং ইউ, ইউ আর ওয়াচিং দ্য ভিডিও, তোমরা ভিডিওটা দেখছো। সো এরপরে আমরা চলে আসছি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। টেন্সের তৃতীয় পর্যায়ে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিয়ে আলোচনা করব। প্রেজেন্ট পারফেক্ট টেন্স এমন অবস্থার পরিচয় দেয় যেখানে কোনো কাজ এইমাত্র শেষ হয়ে গেছে নির্দেশ করে। তো বর্তমানটাকে মনে রাখবে, বর্তমানকালে কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে এমন নির্দেশ করতে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ব্যবহার করি। যেমন আমি খেয়েছি, তিনি এসেছেন, তোমরা পড়েছো, ছেলেটি দেখেছে, সে একটি চিঠি লিখেছে, আমি একটি ছবি এঁকেছি। এই ধরনের যে সেন্টেন্স গুলো লিখেছিলাম এটা বললে কিন্তু হবে না। আমি একটি বই পড়েছিলাম, সে একটি ছবি এঁকেছিল, এটা বললে হবে না। এখানে আমি বই পড়েছি এরকম বলতে হবে। এই ধরনের সেন্স, মানে তিনি এসেছেন, সেন্সটা ক্লিয়ার দেখো। তিনি এসেছিলেন মনে হচ্ছে যেন তিনি এসে আবার চলে গেছেন, তিনি এসেছিলেন। কিন্তু যদি বলো যে তিনি এসেছেন, মানে তিনি এসেছেন এই মুহূর্তে আছে এখানটায়। তো এই ধরনের যখন তোমরা সেন্স ক্লিয়ার করতে চাইবে যে কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে, তো সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ব্যবহার করব। অর্থাৎ কোনো কাজ বর্তমানকালে এইমাত্র শেষ হয়ে গেছে, তো সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এখানে আমি লিখেছি একটা কথা, দেখো, জাস্ট ডান, কোনো কাজ এইমাত্র করা হয়েছে, জাস্ট ডান, এইমাত্র করা হয়েছে। তো এইমাত্র হয়েছে বা করা হয়েছে, এইমাত্র হয়েছে বা কোনো কাজ এইমাত্র করা হয়েছে নির্দেশ করতে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ব্যবহার করে থাকি। এখানে যে কনস্ট্রাকশনটা আমরা ফলো করি, এখানে যে কনস্ট্রাকশনটা আমরা ফলো করি সেটা হচ্ছে প্রথমে সাবজেক্ট, তারপর সাবজেক্ট অনুযায়ী হ্যাভ বা হ্যাজ এর ব্যবহার করি। এখানে যে সাহায্যকারী ভার্ব বা হেল্পিং ভার্ব গুলোকে আমরা পাই সেটা হচ্ছে হ্যাভ কিংবা হ্যাজ। কোথায় হ্যাভ কোথায় হ্যাজ বসাতে হয় সেটা আমি এখানে বসে বলে দিয়েছি। তো হ্যাভ বা হ্যাজ বসাবো, তারপর ভার্বের থার্ড ফর্ম। এতক্ষণ দেখছিলে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে দেখেছি ভার্বের প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে দেখেছি ভার্বের সাথে আইএনজি। এখানটায় আমরা দেখছি ভার্বের থার্ড ফর্ম। ভার্বের তিনটে ফর্ম হয়, প্রেজেন্ট, পাস্ট এবং পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল ফর্মটা আমরা এখানে বসাবো। যেমন ধরো ডু, ডিড, ডান, ডানটা এখানে বসাবো। সি, স, সিন, সিনটা এখানে বসাবো। ড্রিঙ্ক, ড্র্যাঙ্ক, ড্রাঙ্ক, এখানে আমরা ড্রাঙ্কটা বসাবো। তো এখানটায়
এইভাবেই আমরা ভার্বের থার্ড ফর্ম, এবং যদি এই ভার্বটা যদি ট্রান্সিটিভ ভার্ব হয়, সকর্ম ক্রিয়া হয়, তবে আমরা তারপর অবজেক্টও বসাবো প্রয়োজনে, আর না হলে অন্যান্য অংশ বসাবো। তো এখানে তোমরা কনসেপ্টটা কি পেলে? সাবজেক্ট, প্রয়োজনে হ্যাভ হ্যাজ, প্রয়োজন বলতে সাবজেক্টের পর হয় হ্যাভ নয় হ্যাজ, তারপর তোমার ভার্বের থার্ড ফর্ম এবং তারপর অবজেক্ট। এবার দেখো, তোমার সাবজেক্ট যদি আই হয় তবে তুমি হ্যাভ এর ব্যবহার করবে, তোমার সাবজেক্ট যদি ইউ হয় তবেও তুমি হ্যাভ এর ব্যবহার করবে, তোমার সাবজেক্ট যদি প্লুরাল হয় অর্থাৎ বহুবচন, সাবজেক্ট যদি বহুবচন হয় তবেও তুমি হ্যাভ এর ব্যবহারই করবে। তো হ্যাভ ব্যবহারের ক্ষেত্রে আমরা কি কি পেলাম? আই, ইউ, ইউ বলতে তুমি তোমরা, এবং বহুবচন সাবজেক্ট, সাবজেক্ট যদি একের বেশি হয়। আর যদি সাবজেক্ট যদি যে কোনো কিছু একজনকে নির্দেশ করে, সেটা হি, সি, ইট, দিস, হ্যাঁ, গাছ, পেন, যাই হোক, সাবজেক্ট হিসাবে যদি একজনকে নির্দেশ করে, তো সেক্ষেত্রে আমরা কিন্তু হ্যাজ এর ব্যবহার করব। এবার আমরা এক্সাম্পলে চলে আসছি। এক্সাম্পলগুলো দেখো, হি হ্যাজ কাম, হি হ্যাজ কাম, কামের থার্ড ফর্ম কিন্তু কামই হয়। হি হ্যাজ কাম অর্থাৎ তিনি এসেছেন, হি হ্যাজ কাম তিনি এসেছেন, আমি এসেছি, আই হ্যাভ কাম। আই হ্যাভ সিন এ বার্ড, আমি একটি পাখি দেখেছি। যদি বলি তুমি একটি পাখি দেখেছো, ইউ হ্যাভ সিন এ বার্ড। আই হ্যাভ সিন এ বার্ড, ইউ হ্যাভ সিন এ বার্ড। যদি বলি সে একটি পাখি দেখেছে, হি হ্যাজ সিন এ বার্ড। তো এখানটা কোনো কাজেই মাত্র শেষ হয়েছে নির্দেশ করতে আমরা হ্যাভ হ্যাজ এর ব্যবহার করছি, এবং ভার্বের থার্ড ফর্ম। she has written a poem, she has written a poem, she has written a poem, সে একটি কবিতা লিখেছে। আমি একটি কবিতা লিখেছি, I have written a poem। তো আমরা এখানটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের কিছু এক্সাম্পল পেয়ে গেলাম। এবার দেখি আমরা পরবর্তী পর্যায়ে। নেগেটিভ হলে তোমরা হ্যাভ নট কিংবা হ্যাজ নট এর ব্যবহার করবে, অর্থাৎ হ্যাভ বা হ্যাজ এর পর নট এর ব্যবহার করবে, আর সংক্ষেপে হ্যাভন্ট বা হ্যাজন্ট। হি হ্যাজন্ট ডান ইট, সে এটা করেনি। হি হ্যাজন্ট বা হি হ্যাজ নট ডান ইট বা হি হ্যাজন্ট ডান ইট। ইউ হ্যাভন্ট কল মি, ইউ হ্যাভন্ট বা হ্যাভ নট কল্ড মি, তুমি আমাকে ডাকোনি। হি হ্যাজন্ট ডান ইট, সে এটা করেনি। আই হ্যাভন্ট ডান ইট, আমি এটা করিনি। তুমি এটা করনি, ইউ হ্যাভন্ট ডান ইট। বা আমি চিঠিটি লিখিনি, আই হ্যাভন্ট রিটেন দ্য লেটার, রিটেন WRITTEN অর্থাৎ ভার্বের থার্ড ফর্ম, সে চিঠিটি লেখেনি, হি হ্যাজন্ট রিটেন দ্য লেটার। এই গেল তোমার নেগেটিভ। এবার দেখো তো ইন্টারোগেটিভ করতে গেলে আমাদের কি করতে হয়? ইন্টারোগেটিভ করার সময় আমরা হ্যাভটাকে কিন্তু সাবজেক্টের আগে বসিয়ে দেবো, অর্থাৎ হ্যাভ বা হ্যাজ দিয়ে আমাদের বাক্যটা শুরু করতে হবে। যেমন ধরো, হ্যাভ ইউ ডান ইট, তুমি কি এটা করেছো? হ্যাজ হি কাম, তিনি কি এসেছেন বা সে কি এসেছে? হ্যাভ দে প্লেড, তারা কি খেলেছে? তো এই ধরনের সেন্টেন্স। তুমি কি একটি ছবি এঁকেছো? হ্যাভ ইউ ড্রন এ পিকচার? তুমি কি আমাকে দেখেছো? হ্যাভ ইউ সিন মি? তুমি কি সেখানে গিয়েছো? হ্যাভ ইউ গন দেয়ার? এই হলো তোমাদের হ্যাভ হ্যাজ দিয়ে তোমাদের প্রশ্ন প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। এর পরবর্তী পর্যায়ে দেখো কি আছে। এবার ইন্টারোগেটিভ এবং নেগেটিভ যদি একসাথে করতে হয়, তো আমরা হ্যাভ নট এর কন্ট্রাক্টেড ফর্ম হচ্ছে হ্যাভন্ট, এবং হ্যাজ নট এর কন্ট্রাক্টেড ফর্ম হচ্ছে হ্যাজন্ট। তো হ্যাভন্ট বা হ্যাজন্ট দিয়ে বাক্য শুরু করতে পারি। তোমরা ইচ্ছে করলে হ্যাভ সাবজেক্ট নট দিয়েও বাক্যটা শুরু করতে পারো। এখানে যে এক্সাম্পল গুলো দিয়েছি, হ্যাভন্ট ইউ রিটেন ইট, তুমি কি এটা লেখনি? হ্যাভন্ট ইউ রিটেন ইট, তুমি কি এটা লেখনি? এটাকে আমরা আরেকভাবে বলতে পারি, হ্যাভ ইউ নট রিটেন ইট, তুমি কি এটা লেখনি? কিন্তু বলার সময় এবং লেখার সময় এই ফর্মটাকে আমরা ব্যবহার করতে পারি, অর্থাৎ হ্যাভন্ট হ্যাজন্ট দিয়ে বাক্য শুরু করতে পারি যদি নেগেটিভ এবং ইন্টারোগেটিভ একসাথে হয়। তিনি কি আসেননি? হ্যাজন্ট হি কাম? না, তিনি আসেননি, নো হি হ্যাজন্ট কাম। এই হ্যাজন্ট শি গন টু স্কুল, সে কি স্কুলে যায়নি? হ্যাজন্ট হি গন টু স্কুল, সে কি স্কুলে যায়নি? না, সে স্কুলে যায়নি, নো হি হ্যাজন্ট গন টু স্কুল। হ্যাঁ, সে স্কুলে গিয়েছে, ইয়েস শি হ্যাজ গন টু স্কুল। এই গেল তোমাদের ইন্টারোগেটিভ এবং নেগেটিভ। আর যদি WH প্রশ্ন দিয়ে তোমরা যদি কোনো সেন্টেন্স তৈরি করতে চাও, ইন্টারোগেটিভ সেন্টেন্স, তবে WH ওয়ার্ডটা সামনে বসিয়ে দিলে বেশিরভাগ ক্ষেত্রে তোমাদের সেন্টেন্সটা তৈরি হয়ে যায়। সে কোথায় খেলেছে? ধরো where has he played, সে কোথায় খেলেছেন? তিনি কেন এসেছেন? Why has he
কাম। Why has he come? Has হলো have দিয়ে তারা কখন ফুটবল খেলেছে? When have they played football? WH সবসময় একই নিয়মে হয় না, বিভিন্ন WH এর জন্য বিভিন্ন রকম নিয়ম আছে। তো আমি সাধারণ দুই একটা নিয়ম এখানে দেখিয়ে দিলাম। এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটা কিন্তু ব্যতিক্রমী নিয়ম রয়েছে। ধরো যদি কোনো বাক্যে এরকম বলা হয় যে আমি এখানে 2 মাস ধরে আছি, আমি এখানে 2 মাস ধরে আছি, তো সেক্ষেত্রেও কিন্তু আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ব্যবহার করতে হয়। আই হ্যাভ বিন হিয়ার ফর 2 মান্থস, এইরকম ভাবে সেন্টেন্সটাকে ব্যবহার করতে হয়। তো তার আমি দুই একটা উদাহরণ দিয়ে দিচ্ছি। I have been here for 5 days. আমি এখানে 5 দিন ধরে আছি। তো আমি এখানে 5 দিন ধরে আছি। I have been here for 5 days. আমি এখানে 5 দিন ধরে নেই। I haven't been here for 5 days. He has been in Delhi for last 2 years. গত 2 বছর ধরে সে দিল্লিতে আছে। He has been in Delhi for last 2 years. এই হলো আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এর পরবর্তী চ্যাপ্টারে আমরা পাবো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট টেন্সের যে চতুর্থ ভাগ রয়েছে সেটা হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা হলো কোনো কাজ অতীতে আরম্ভ হয়েছে কিন্তু বর্তমানে এখনো সেটা চলছে, চলমান অবস্থায় রয়েছে। তো অনেক কাজই থাকে যেটা অতীতে আরম্ভ হয়ে বর্তমান কালে চলে, কিন্তু বাক্যে যদি তার উল্লেখ থাকে, যেমন ধরো সে খেলছে, নিশ্চয়ই সেই খেলাটা একটু আগেই আরম্ভ করেছে, অতীতেই আরম্ভ করেছে, কিন্তু সেটা বলা নেই। অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস এর সাথে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর পার্থক্যটা কোথায়? আমি পড়ছি, সেটা আমার পড়াটা নিশ্চয়ই একটু আগে থেকেই শুরু হয়েছে। তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কিন্তু সেটা উল্লেখ করে দিতে হয়। অর্থাৎ যদি অতীতকালের উল্লেখ থাকে যে অতীতের এই সময় থেকে বা এতটা সময় ধরে, এখানে থেকে বা ধরে, অতীতের কোনো একটা সময় থেকে বা একটা সময় ধরে সে পড়ছে, খেলছে বা কোনো কাজ করছে, সেটা যখন নির্দেশ করবে তখন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স তোমরা ব্যবহার করবে। এখানে মনে রাখবে অতীতে শুরু হয়ে এখনো চলছে, এটাই হচ্ছে তোমাদের কিওয়ার্ড। এখানে আমি দেখো লিখে দিয়েছি স্টার্টেড ইন দ্য পাস্ট, অতীতে আরম্ভ হয়েছে, and still going on, এবং এখনো চলছে। আর অতীতে শুরু হয়ে এখনো চলছে এইরকম সেন্টেন্স যখন তুমি পাবে, তো এটাকে গ্রামাটিক্যালি বাক্যে উল্লেখ থাকতে হবে যে এটা অতীতে শুরু হয়েছে। যদি উল্লেখ না থাকে তবে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে চলে আসবে। যেমন আমি পড়ছি আর আমি সকাল থেকে পড়ছি, এই দুটোর মধ্যেই এই পার্থক্য হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আমি সকাল থেকে পড়ছি অর্থাৎ উল্লেখ করে দিলাম যে আমার পড়ার কাজটা শুরু হয়েছে সকালে অতীতে, তখন থেকে আমি এখনো পড়ছি, অতএব এটা হয়ে গেল তোমার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এটাই এখানে তোমরা ব্যবহার করবে সাবজেক্ট অনুযায়ী হ্যাভ বিন আর নয়তো হ্যাজ বিন। কোথায় হ্যাভ কোথায় হ্যাজ ইতিমধ্যেই তোমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে তোমরা জেনে গেছো যে আই ইউ এর সাথে তোমাদের হ্যাভ এর ব্যবহার হবে, সাবজেক্ট যদি প্লুরাল হয় হ্যাভ এর ব্যবহার হবে, এবং থার্ড পারসন সিঙ্গুলার বা কোনো কিছু একটা বোঝালেই তার সাথে তোমার হ্যাজ এর ব্যবহার হবে বা হ্যাজ বিন এর ব্যবহার হবে। অর্থাৎ সাবজেক্ট যদি আই ইউ এবং প্লুরাল হয় তোমাদের হ্যাভ, এবং সাবজেক্ট যদি সিঙ্গুলার একটি বোঝায় তবে হয়ে যাবে হ্যাজ বা হ্যাজ বিন। সাবজেক্ট হ্যাভ বিন বা হ্যাজ বিন, তারপর ভার্বের সাথে আইএনজি, তারপর ফর বা সিন্স, ধরে, যাবত ইত্যাদি যদি প্রয়োজন পড়ে বলতে তবে তোমাদের ফরের ব্যবহার করতে হবে, এবং থেকে অতীতের কোনো নির্দিষ্ট সময় থেকে যদি নির্দেশ করে তখন তোমাদের কিন্তু সিন্সের ব্যবহার করতে হবে। এখানে ফ্রম এর ব্যবহার করবে না। থেকে অর্থে ফ্রম কিন্তু অতীতের পয়েন্ট অফ টাইমকে নির্দেশ করে না। তো আমরা এখানে বলে দিয়েছি ধরে, যাবত, তাবত ইত্যাদির জন্য ফর, এবং থেকে অর্থাৎ পাস্ট পয়েন্ট অফ টাইম যদি নির্দেশ করে তবে তোমরা সিন্সের ব্যবহার করবে। এবার আমি এক্সাম্পলে চলে আসছি। I have been reading for 2 hours. I have been reading for 2 hours. আমি 2 ঘন্টা ধরে পড়ছি। এবার দেখো আমি পড়ছি I am reading, কিন্তু আমি 2 ঘন্টা ধরে পড়ছি, অর্থাৎ আমার পড়ার কাজটা 2 ঘন্টা আগে শুরু হয়েছে এবং এখনো চলছে। এখানে কনস্ট্রাকশনে আছে আমাদের have been, ভার্বের শেষে আইএনজি, ফর, এই জিনিসগুলোকে তোমরা পয়েন্ট আউট করবে।
they have been living here since 1990. এখানে সিন্স আছে অর্থাৎ থেকে, তারা এখানে 1990 সাল থেকে বসবাস করছে। তারা এখানে 1990 সাল থেকে বসবাস করছে, অর্থাৎ তাদের বাস করার যে সময়টা সেটা হচ্ছে অতীতকালে, 1990 সাল, সেটা পাস্টের থেকে এই কাজটা, তাদের বাস করার কাজটা এখনো চলছে। নেক্সট এক্সাম্পলটা দেখো, she has not been reading for last 30 minutes. she has not been reading for last 30 minutes. এখানটা তোমাদেরকে দেখালাম যে এই সেন্টেন্সগুলোকে নেগেটিভ যদি করতে হয় তবে এই যে হ্যাভ বিন, হ্যাজ বিন রয়েছে, দুটো করে অক্সিলারি ভার্ব রয়েছে, দুটো অক্সিলারি ভার্বের মাঝখানে তুমি নটটাকে বসিয়ে দেবে। এখানে যে সেন্টেন্সটাকে ধরো আমি 2 ঘন্টা ধরে পড়ছি না, তো আই হ্যাভ নট বিন রিডিং ফর 2 আওয়ার্স, আমি সকাল থেকে পড়ছি না, আই হ্যাভ নট বিন রিডিং সিন্স মর্নিং, এটাই এখানে রয়েছে। she has not been, এখানটা এই নটটা has আর been এর মাঝে বসে গেল, রিডিং ফর লাস্ট 30 মিনিটস। they have not been coming to school since that day. they have not been coming to school since that day. তারা সেই দিন থেকে স্কুলে আসছে না, অর্থাৎ অতীতের একটা পয়েন্ট অফ টাইমকে এখানে নির্দেশ করছে, সেই দিন থেকে তারা স্কুলে আসছে না। তো এখানেও আমরা নেগেটিভের ব্যবহার দেখলাম, এখানে হ্যাভ এর ব্যবহার ছিল, এখানে হ্যাজ এর ব্যবহার ছিল। এবার দেখো ইন্টারোগেটিভ করতে হলে এখানে তো অক্সিলারি ভার্ব দুটো করে রয়েছে, দুটো করে সাহায্যকারী ভার্ব রয়েছে, তো দুটো সাহায্যকারী ভার্বই কিন্তু সাবজেক্টের পূর্বে যাবে না, একটা হেল্পিং ভার্ব, একটা সাহায্যকারী ভার্ব সাবজেক্টের পূর্বে যাবে এবং একটা হেল্পিং ভার্ব সাবজেক্টের পরেই থাকবে। যেমন ধরো আমি 2 ঘন্টা ধরে লিখছি, আই হ্যাভ বিন রাইটিং ফর 2 আওয়ার্স, আই হ্যাভ বিন। তো এখানে যদি এটাকে ইন্টারোগেটিভ করতে হয়, আমি কি 2 ঘন্টা ধরে লিখছি, হ্যাভ আই বিন রাইটিং ফর 2 আওয়ার্স, এই। তো এটা এক্সাম্পলটা এখানে দেখে নাও, হ্যাভ ইউ বিন রিডিং সিন্স মর্নিং। এ দেখো হ্যাভটা হচ্ছে ইউটা হচ্ছে সাবজেক্ট, ইউ এর পূর্বে হ্যাভ বসেছে এবং বিনটা ইউ এর পরে বসেছে, দুটো হেল্পিং ভার্ব, একটা হ্যাভ একটা বিন, দুটো সাবজেক্টের আগে পরে বসেছে। হ্যাভ ইউ বিন রিডিং সিন্স মর্নিং, তুমি কি সকাল থেকে পড়ছো, সিন্স বলতে থেকে, তুমি কি সকাল থেকে পড়ছো। এবার ইন্টারোগেটিভ এবং নেগেটিভ একসাথে করতে গেলে তোমরা ইতিমধ্যেই অনেকগুলো এক্সাম্পল দেখেছো যে আমরা হ্যাভ এর সাথে নট বসিয়ে দিতে পারি, হ্যাজ এর সাথে নট বসিয়ে দিতে পারি এবং একসাথে এর উচ্চারণটা হবে হ্যাভন্ট বা হ্যাজন্ট। আর ইচ্ছা করলে আমরা সাবজেক্টের পরেও বসতে পারি। Hasn't he driving the car for last 2 months? Hasn't he driving the car for last 2 months? সে কি গত 2 মাস ধরে গাড়িটি চালাচ্ছে না। এটাকে আমরা এইভাবেও বলতে পারি, hasn't না বলে has he not been driving the car for last 2 months, এইভাবেও আমরা বলতে পারি। আরেকটা एग्जांपल দেখো, এটা হচ্ছে WH। সাধারণত WH ওয়ার্ডগুলোকে তোমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সের পূর্বে বসালে WH কোশ্চেনস হয়, সাধারণত সব ক্ষেত্রে হয় না, এর আলাদা একটা বড় চ্যাপ্টার রয়েছে, সেটা তোমাদের দেখতে হবে। Why have you been shouting for so long? তুমি এতক্ষণ ধরে চিৎকার করছো কেন, অর্থাৎ এতক্ষণ ধরে তোমার চিৎকার করাটা শুরু হয়েছে অতীত থেকে, এখনো চলেছে। এখানে whyটা হচ্ছে কেন, why হচ্ছে WH ওয়ার্ড, why have you been shouting for so long? তুমি এতক্ষণ ধরে চিৎকার করছো কেন। এই হচ্ছে তোমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ কোনো কাজ অতীতে আরম্ভ হয়ে এখনো চলছে, এটা যখন নির্দেশ করবে এবং বাক্যে তার উল্লেখ থাকবে, তখনই তোমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এর ব্যবহার করবে। এক্ষেত্রে হয় ধরে নয় থেকে এর উল্লেখ থাকবে, ধরে যদি উল্লেখ থাকে তবে ফর, আর যদি থেকে উল্লেখ থাকে অর্থাৎ অতীতের পয়েন্ট অফ টাইম নির্দেশ করে তবে তোমাদের সিন্স এর ব্যবহার করতে হবে। একই সেন্টেন্স, সে 2 ঘন্টা ধরে পড়ছে, হি হ্যাজ বিন রিডিং ফর 2 আওয়ার্স, সে সকাল থেকে পড়ছে, হি হ্যাজ বিন রিডিং সিন্স মর্নিং। তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর আলোচনাটা এখানে শেষ করছি। এরপরে আসবো আমরা পাস্ট নিয়ে। এবার আমরা পাস্ট টেন্স নিয়ে আলোচনা করব এবং প্রথমেই থাকবে পাস্ট ইনডেফিনিট টেন্স বা সিম্পল পাস্ট। অতীতে কোনো কাজ হয়েছিল, ঘটেছিল, এরকম সিচুয়েশন যখন আমরা বক্তব্যের মাধ্যমে প্রকাশ করি তখন আমরা পাস্ট ইনডেফিনিট টেন্সের ব্যবহার করি। যেমন তিনি এসেছিলেন, আমি খেয়েছিলাম, তুমি আমাকে বলেছিলে, আমি একটা ছবি এঁকেছিলাম। তো বিষয়টা নিশ্চয়ই বুঝতে পারছো যে বাংলা ক্রিয়ার শেষে সাধারণত ছিল, ছিলেন, ছিলাম, অর্থাৎ আমি করেছিলাম, আমি করেছি এটা বললে হবে না। আমি করেছি বললে মনে হবে যেন এই মাত্র কোনো কাজ করেছি। আমি করেছিলাম। একটা জিনিস তোমাদেরকে বলে দিই, এই করলাম
তিনি করলেন, এই যে তিনি এলেন, এই এলেন, করলেন, বললেন, এই কথাগুলো ওই এসেছি এবং এসেছিলাম এই দুটোর মাঝখানে চলে যায়। তো সেই জন্য সেগুলোকে অ্যাভয়েড করে সেটার মাধ্যমে আমরা পরিষ্কার বুঝতে পারি না। যে তোমাদের যদি প্রয়োজন পড়ে তোমরা কি করবে, আমি এসেছি প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আমি এসেছিলাম পাস্ট ইনডেফিনিট টেন্স, পরিষ্কার, যেটাতে বোঝা যাবে যে আমি অতীতে এই কাজটা করেছিলাম। তো আমরা এবার ব্যাখ্যার মাধ্যমে একটু দেখি। টুক প্লেস ইন পাস্ট, টুক প্লেস, টুক প্লেস এটা একটা ফ্রেজাল ভার্ব। টুক প্লেস মানে ঘটেছিল, ইন পাস্ট অতীতে, অতীতে ঘটেছিল। যখনই নির্দেশ করবে কোনো ঘটনা অতীতে ঘটে গেছে, শেষ হয়ে গেছে অতীতে, তো সেটাকে তোমরা পাস্ট ইনডেফিনিট টেন্সে ব্যবহার করবে এবং বাংলায় অতীতে ঘটেছিল, সেটাই হচ্ছে তোমাদের পাস্ট ইনডেফিনিট। বাংলায় বাংলা ক্রিয়ার মাধ্যমে তোমরা যদি জানতে চাও তবে দেখো, এসেছিল, দেখেছিল, বলেছিল, এঁকেছিল, এগুলো কয়েকটা উদাহরণ দিলাম বাংলা ক্রিয়া। যেমন আমি, তিনি এঁকেছিলেন, সে এঁকেছিল, আমি এঁকেছিলাম, এরকম কোনো কাজ অতীতে ঘটে গেছিল। তো এবার আমরা কনস্ট্রাকশনে চলে আসছি, এবার আমরা রুলসে চলে আসছি যে কিভাবে তোমরা এটাকে গঠন করবে। প্রথমে সাবজেক্ট বসাবে। সাবজেক্ট কথার অর্থ হচ্ছে বাক্যের কর্তা, যে কাজটা করে তাকে সাবজেক্ট বলে। প্রথমে সাবজেক্ট, তারপর হচ্ছে V2। এখানে V2 কথার অর্থ হচ্ছে ভার্বের সেকেন্ড ফর্ম। তোমরা ইতিমধ্যেই জেনে গেছো ভার্বের সেকেন্ড ফর্ম অর্থাৎ পাস্ট ফর্ম। ভার্বের তিনটে ফর্ম হয়, প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল। এখানটা তোমাদের পাস্ট ফর্মটা দিতে হবে, যেমন ডু, ডিড, ডান, এখানে ডিডের ব্যবহারটা করবে। তো সাবজেক্ট, ভার্বের সেকেন্ড ফর্ম এবং অন্যান্য অংশ প্রয়োজনে যা বুঝবে সেটা বসাবে। যেমন ধরো সে মাঠে খেলেছিল, হি প্লেড ইন দ্য ফিল্ড। যে সবসময় যে অবজেক্ট পাবে তুমি, অবজেক্ট নাও পেতে পারো। অনেক সময় ট্রান্সিটিভ ভার্বেও আমরা অবজেক্টের ব্যবহার করি না। যেমন এইমাত্র বললাম যে সে মাঠে খেলেছিল, হি প্লেড ইন দ্য ফিল্ড, তো এখানে কিন্তু অবজেক্টের ব্যবহার আমরা করলাম না। আবার যদি বলি সে মাঠে ফুটবল খেলেছিল, হি প্লেড ফুটবল ইন দ্য ফিল্ড, তো সেটা বাক্যের প্রয়োজন অনুসারে ব্যবহার হয়। আবার ইন্ট্রান্সিটিভ ভার্ব যেগুলো থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা অবজেক্ট ব্যবহারই করতে পারি না। যেমন ধরো সে হেসেছিল, সে হেসেছিল, she smiled, she laughed, laughed মানে শব্দ করে হাসা। তো আমরা এখানে যেটা পেলাম যে সাবজেক্ট এবং ভার্বের সেকেন্ড ফর্ম, এই হচ্ছে তোমাদের পাস্ট ইনডেফিনিট টেন্স, অর্থাৎ সাবজেক্টের পর ভার্বের সেকেন্ড ফর্ম বসাবে বা পাস্ট ফর্ম বসাবে। একটা এক্সাম্পল দেখো, সে এসেছিল, সে ইংরেজি কি, হি, আসা ইংরেজি কাম, কামের পাস্ট ফর্ম হচ্ছে কেম। এখানটা দেখো কেম, পাস্ট ফর্ম রয়েছে। তো এটাই তোমাদের পাস্ট ইনডেফিনিট। আরো কয়েকটা এক্সাম্পল দেখে নাও। এক নম্বর এক্সাম্পলে রয়েছে আই স এ বার্ড, আমি একটি পাখি দেখেছিলাম। আই সাবজেক্ট, স পাস্টে রয়েছে, এ বার্ড, আই স এ বার্ড। হি টোল্ড মি, বলা ইংরেজি কাউকে বলা, সেটা হচ্ছে তোমার টেল, সেটাকে পাস্টে নিয়ে গেলে হয়ে যাবে টোল্ড। হি টোল্ড মি, সে আমাকে বলেছিল, তিনি আমাকে বলেছিলেন, একই কথা। দে প্লেড ফুটবল, দে প্লেড ফুটবল, দে সাবজেক্ট, প্লেড ভার্বের সেকেন্ড ফর্ম, ফুটবল, তারা ফুটবল খেলেছিল। এই হলো তোমাদের পাস্ট ইনডেফিনিটের কনস্ট্রাকশন। সাবজেক্ট, কনস্ট্রাকশন অর্থাৎ সাবজেক্ট, ভার্বের সেকেন্ড ফর্ম এবং অবজেক্ট প্রয়োজনে। দ্য টিচার টট মি, দ্য টিচার শিক্ষক, টট, টিচ মানে পড়ানো এবং টিচের পাস্ট ফর্ম হচ্ছে টট, TAUGST, টট মি, শিক্ষক আমাকে পড়িয়েছিলেন। she studied here, she studied here, স্টাডি করার কথার অর্থ হচ্ছে পড়াশোনা করা। she studied here, সে এখানে পড়াশোনা করেছিল। হয়তো কোনো কলেজকে দেখিয়ে বলছে she studied here, সে কোনো স্কুলকে দেখিয়ে বলতে পারে যে she studied here, সে এখানে পড়াশোনা করেছিল। এই হলো তোমাদের পাস্ট ইনডেফিনিট। এবার আমরা আসছি যে এই সেন্টেন্সগুলোকে যদি নেগেটিভ করতে হয়, অর্থাৎ না, যে না তিনি আসেননি, আমি লিখিনি, তুমি বলনি, সে খেলেনি, তো কোনো কিছুকে না করা, পাস্ট ইনডেফিনিট টেন্সকে তোমার নেগেটিভ করতে গেলে একটা ডিড নট এর ব্যবহার করতে হবে, ডিড নট। তো ডিডটা তোমরা জানো যে পাস্ট ফর্ম, তো ডিড এর ব্যবহার যখনই করবে তার যে মেইন ভার্ব যেটা সেকেন্ড ফর্ম বলেছিলাম একদম পাস্ট ফর্ম, সেটাকে আবার প্রেজেন্ট ফর্মে লিখতে হবে। আমি এখানে কনস্ট্রাকশনটা বলে দিচ্ছি। এবার দেখো নেগেটিভে রয়েছে প্রথমে সাবজেক্ট, তারপর একটা ডিড নট বসাতে হবে, যেহেতু তোমরা এটাকে সেন্টেন্সটাকে নেগেটিভ তৈরি করছো তাই। তারপর ভার্বের কিন্তু প্রেজেন্ট ফর্ম, এখানে খেয়াল করতে হবে ভার্বের প্রেজেন্ট ফর্ম। যেমন সে আসেনি, এক্ষেত্রে একটা জিনিস বলে দিই, তোমরা তো অনেকেই বাংলার উপর বেস করে ইংরেজিটা বোঝার চেষ্টা করো,
আমরা প্রথমে সবাই তাই করি, তারপরে এটা ইংরেজিকে ইংরেজির মতনই বুঝতে হয়। সে আসেনি, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্টের বাংলা আর পাস্ট ইনডেফিনিটের বাংলা কিন্তু একই হবে। সে এসেছে, সে এসেছিল। তো সে এসেছে এটাকে নেগেটিভ করলে সে আসেনি, আর সে এসেছিল এটাকেও নেগেটিভ করলে সে আসেনি। অর্থাৎ নেগেটিভ সেন্টেন্সে কিন্তু চট করে যদি বলে যে সে আসেনি, এটা তুমি বুঝতে পারবে না যে পাস্ট ইনডেফিনিট না প্রেজেন্ট পারফেক্ট। তো পারিপার্শ্বিক অবস্থা দেখে তোমাকে বুঝতে হবে যে এটা পাস্ট ইনডেফিনিট না প্রেজেন্ট পারফেক্ট। সে আসেনি, হি ডিড নট কাম, হি ডিড নট কাম, সে আসেনি। এখানে আমরা ডিড নট এর ব্যবহার করলাম, এখানে দেখো আর কেম বসানো হয়নি, এখানে কামের ব্যবহার করা হলো, হি ডিড নট কাম। আরেকটা এক্সাম্পল দেখো, ইউ ডিড নট টেল মি, ইউ ডিড নট টেল মি, তুমি আমাকে বলনি। তুমি আমাকে বলেছিলে, ইউ টোল্ড মি, তুমি আমাকে বলনি, ইউ ডিড নট টেল মি। তোমাদের কিন্তু প্রথমে বলার সময় কোনো সেন্টেন্স যদি ইংরেজিতে বলার চেষ্টা করো, তো সেই ক্ষেত্রে কিন্তু প্রথম অবস্থায় এগুলোকে বুঝতে বা এগুলো প্র্যাকটিস করতে প্রচুর পরিশ্রম হবে। তোমাদের অনেক প্র্যাকটিস করে এই জিনিসগুলোকে শিখতে হবে। তো এখানে রয়েছে ইউ ডিড নট টেল মি, দ্য ফ্যান ডিড নট মুভ, দ্য ফ্যান ডিড নট মুভ, পাখাটি ঘোরেনি। দ্য ফ্যান ডিড নট মুভ, পাখাটি ঘোরেনি। এখানে ডিড নট এর ব্যবহার করলাম, এখানে প্রেজেন্টের ব্যবহার করলাম। I did not know, I did not know, I did not know, আমি জানি না। I did not know, আমি জানতাম না। এবার আমরা চলে আসছি ইন্টারোগেটিভ সেন্টেন্সে। ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা কি করব, ডিড দিয়েই বাক্যটাকে শুরু করব। ডিড দিয়ে সেন্টেন্সটা শুরু হবে এবং অন্যান্য অংশ একই থাকবে, এবং ডিড ব্যবহার করার জন্য ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার হবে। এবার কনস্ট্রাকশনটা দেখে নাও। এই ইন্টারোগেটিভ, প্রথমে ডিড, তারপর সাবজেক্ট, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম ও অন্যান্য অংশ। যেমন দেখো, তুমি কি এসেছিলে, তুমি কি এসেছিলে, ডিড ইউ কাম, তুমি কি এসেছিলে, ডিড ইউ কাম। তোমার ডিডটা প্রথমে বসলো, তারপর সাবজেক্ট, তারপর কাম। সে কি এসেছিল, ডিড হি কাম। তারা কি এসেছিল, ডিড দে কাম। একই রকম ভাবে তুমি কি ফুটবল খেলেছিলে, ডিড ইউ প্লে ফুটবল। তারা কি ফুটবল খেলেছিল, ডিড দে প্লে ফুটবল। সে কি ফুটবল খেলেছিল, ডিড হি প্লে ফুটবল। একই রকম, এর আর কোনো পরিবর্তন নেই। তো আরো একটা এক্সাম্পল দেখে নিই। ডিড হি হেল্প ইউ, সে কি তোমাকে সাহায্য করেছিল, ডিড হি হেল্প ইউ, সে কি তোমাকে সাহায্য করেছিল। ডিড দে গো দেয়ার, তারা কি সেখানে গিয়েছিল। ডিড ইউ রাইট দ্য পোয়েম, তুমি কি কবিতাটি লিখেছিলে। তো এখানে খেয়াল করে দেখো, যেহেতু এটা অবজেক্টিভ টাইপ কোশ্চেন, তাই বাক্যের শুরুতেই আমরা একটা ডিডের ব্যবহার করছি, এবং ডিডের ব্যবহার করার পর আমরা ভার্বের প্রেজেন্ট ফর্মের ব্যবহার করছি। যেমন তুমি কি লিখেছিলে, ডিড ইউ রাইট। এবার আসছি আমরা নেগেটিভ এবং ইন্টারোগেটিভ দুটোকে একসাথে মিলিয়ে দিলে কেমন হয় সেটা দেখছি। নেগেটিভ, ইন্টারোগেটিভ। তো এই ক্ষেত্রে আমরা কিন্তু বাক্য শুরুই করব ডিড নট দিয়ে। আর তোমরা জানো ডিড নট এর শর্ট ফর্ম হচ্ছে ডিডন্ট, ডিডন্ট। তো ডিড সাবজেক্ট নট, এভাবেও আমরা বাক্য বলতে পারি। যেমন দেখো এখানে কনস্ট্রাকশনটা রয়েছে, আমি এখানে ডিডন্ট দিয়ে শুরু করেছি। হ্যাঁ, ডিড এন অ্যাপোস্ট্রফি টি, ডিডন্ট, ডিডন্ট, তারপর সাবজেক্ট, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপর জিজ্ঞাসা চিহ্ন। তুমি কি যাওনি, ডিডন্ট ইউ গো, ডিডন্ট ইউ গো, ডিডন্ট ইউ গো। এটাকে কিন্তু এইভাবেও করা যায়, তুমি কি যাওনি, ডিড ইউ নট গো, তুমি কি যাওনি, ডিড ইউ নট গো। সে কি আসেনি, ডিড হি নট কাম। এটাকে যদি আমি স্পোকেনের ভার্সনে বলি, যদিও এটা স্পোকেন এবং রিটেন দুটো ক্ষেত্রেই তোমরা ব্যবহার করতে পারো, যে সে কি আসেনি, ডিডন্ট হি কাম। তুমি কি যাওনি, ডিডন্ট ইউ গো। সে কি বলেনি, ডিডন্ট হি টেল ইউ। এরকম আমরা আর কয়েকটা এক্সাম্পল দেখি। ডিডন্ট শি স্লিপ, সে কি ঘুমায়নি, ডিডন্ট শি স্লিপ। সে কি ঘুমায়নি, প্রশ্ন করছি আবার নাও বলছি। দেখো, ডিডন্ট দ্য বার্ড ফ্লাই, পাখিটি কি ওড়েনি, ডিডন্ট, ডিডন্ট দ্য বার্ড ফ্লাই, পাখিটি কি ওড়েনি। ডিডন্ট ইউ ক্লাইম্ব দ্য ট্রি, তুমি কি গাছে ওঠোনি, ডিডন্ট ইউ ক্লাইম্ব দ্য ট্রি। তুমি কি গাছে ওঠোনি, ডিডন্ট ইউ ক্লাইম্ব। ক্লাইম্ব মানে গাছে ওঠা, কেউ কোনো কিছু বেয়ে উপর দিকে ওঠা, ক্লাইম্ব। এবার চলে আসি আমরা ডাব্লিউএইচ।
ডাব্লিউএইচ নিয়ে এখানে বিস্তারিত আলোচনা করছি না, সাধারণত ডাব্লিউএইচ কোশ্চেন যেগুলো রয়েছে, ডাব্লিউএইচ ওয়ার্ড যেগুলো রয়েছে, হু, হুইচ, হুম, হোয়াট, হোয়ার, হাউ ইত্যাদি, তো 9টা আছে, বেসিক 9টা রয়েছে। তো সেই 9টা সাধারণত অবজেক্টিভ টাইপ যে কোশ্চেন রয়েছে তার পূর্বে বসিয়ে দিলেই একটা সাবজেক্টিভ কোশ্চেন হয়, কিন্তু সমস্ত ক্ষেত্রে হয় না, বেশ কিছু ক্ষেত্রে হয়। এখানে দেখো, when did you go, তুমি কখন গিয়েছিলে। when did you go, তুমি কখন গিয়েছিলে। when মানে কখন। where did they play, তারা কোথায় খেলেছিল। where did they play, তারা কোথায় খেলেছিল। why didn't you come, why didn't you come, তুমি কেন আসনি। why didn't you come, তুমি কেন আসনি, এর উত্তরটা কিন্তু ডেসক্রিপটিভ হবে। এই গেল তোমাদের পাস্ট ইনডেফিনিট টেন্স। পাস্ট ইনডেফিনিট টেন্সের মধ্যে তোমরা বেসিক্যালি যেটা জানবে সেটা হচ্ছে সাবজেক্টের পর ভার্বের পাস্ট ফর্ম, আর এটাকে নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হলে আমাদের ডিড এর ব্যবহার করতে হবে। নেগেটিভ করতে হলে ডিড নট, আর ইন্টারোগেটিভ করতে হলে ডিডটা সাবজেক্টের পূর্বে বসবে, আর নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হলে সাবজেক্টের পূর্বেই তোমাদের ডিড দিয়েই শুরু করতে হবে, যদিও সাবজেক্টের পরও নট বসানো যায়। তো এই হলো তোমাদের পাস্ট ইনডেফিনিট টেন্স। এরপর আসছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এবার আমরা আলোচনা করব পাস্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে। পাস্ট কন্টিনিউয়াস অর্থাৎ অতীতে কোনো কাজ অবিরাম চলছিল। আমি খেলছিলাম, তুমি পড়ছিলে, তিনি আসছিলেন, গাড়িটি চলছিল। এই হচ্ছে অতীতে কোনো কাজ অবিরাম চলছিল, সেটা যখন আমরা ইংরেজি বক্তব্যে প্রকাশ করব, ইংরেজি বাক্যের মাধ্যমে প্রকাশ করব, তখন আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার করব। তো পাস্ট কন্টিনিউয়াস টেন্সটা একটু দেখে নিই। আমাদের টপিক হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এখানে সামান্য একটু ডেফিনিশন লিখে দিয়েছি যে অতীতে কোনো কাজ অবিরাম চলছিল। কোনো কাজ অতীতে অবিরাম চলছিল। আমি পড়ছিলাম, তুমি খেলছিলে, তিনি পড়াচ্ছিলেন, সে ঘুমোচ্ছিল, সবই হচ্ছে অতীতে চলছিল। এবং বাংলা ক্রিয়া রূপটা তোমরা ইতিমধ্যেই বুঝে গেছো যে পড়ছিলাম, আমি পড়ছিলাম অর্থাৎ সেই সময় আমার কাজটা চলছিল। খেলছিলাম, আমি খেলছিলাম, সে খেলছিল, সে ঘুমাচ্ছিল, অর্থাৎ এইটা হচ্ছে তোমাদের বাংলা ক্রিয়ার যে রূপ, সেটা হচ্ছে এটা। এবার যে কনস্ট্রাকশনটা তোমরা ফলো করবে, কনস্ট্রাকশনটাকে একটু দেখে নাও। প্রথমে সাবজেক্ট, তারপর সাবজেক্ট অনুযায়ী ওয়াজ বা ওয়্যার, ওয়াজ বা ওয়্যার কোনটা বসবে তোমরা ইতিমধ্যেই জানো, তাও একবার বলে দিচ্ছি। এবং তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম। এখানে খেয়াল করে দেখো V1 লেখা রয়েছে। V1 কথার অর্থ হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, অর্থাৎ ডু, ডিড, ডান হলে ডুটা বসবে। তো ভার্বের প্রেজেন্ট ফর্ম শুধু না, ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ হবে, আইএনজি যোগ হবে। এই হচ্ছে তোমাদের পাস্ট কন্টিনিউয়াস এর কনস্ট্রাকশন বা গঠন। পাস্ট কনস্ট্রাকশনের কন্টিনিউয়াস এর গঠন যেটা হলো সাবজেক্ট, ওয়াজ, ওয়্যার এবং ভার্বের সাথে আইএনজি। এই ক্ষেত্রে দেখো কিরকম হবে তোমাদের সেন্টেন্স গুলো। আমি পড়ছিলাম, আমি পড়ছিলাম অর্থাৎ আমার পড়ার কাজটা চলছিল। আমি পড়ছিলাম, আই ওয়াজ রিডিং। এখানে রয়েছে আই ওয়াজ রিডিং, আই ওয়াজ রিডিং। তো কোথায় তোমরা ওয়াজ, কোথায় তোমরা ওয়্যার বসাবে একটু দেখে নাও। এটা তোমরা জানো যদিও। ইউ, ইউ তোমার, তুমি বললেও ইউ, তোমরা বললেও ইউ, দুটো ক্ষেত্রে ইউ ইউই হবে, ইউ এর সাথে ওয়্যার বসবে। এবং প্লুরাল সাবজেক্ট এবং কর্তা যদি একাধিক হয়, একের বেশি হয় কর্তা, বহু বচনে থাকে, তো সেই ক্ষেত্রে তোমরা ওয়্যার এর ব্যবহার করবে। আর সাবজেক্ট যদি সিঙ্গুলার থাকে, সিঙ্গুলার সাবজেক্ট, তখন তোমরা ওয়্যার বসাবে। আর যদি দেখো যে সিঙ্গুলার সাবজেক্ট রয়েছে, সাবজেক্ট একজনকে নির্দেশ করছে, তো সেই ক্ষেত্রে তোমরা ওয়াজ এর ব্যবহার করবে। তো সাবজেক্ট যদি একজন হয় তবে তোমরা ওয়াজ এর ব্যবহার করবে, সাবজেক্ট যদি একাধিক হয় তবে ওয়্যার এর ব্যবহার করবে। তো এবার আমরা কিছু এক্সাম্পল দেখে নিই। প্রথমে রয়েছে হি ওয়াজ প্লেইং। এখানে ওয়াজ রয়েছে, এখানে আইএনজি রয়েছে। তো ওয়াজ আর আইএনজি যদি থাকে বুঝতেই পারবে পাস্ট কন্টিনিউয়াস এ রয়েছে। এর মিনিংটা কি দাঁড়াবে? এখানে কি রয়েছে? হি ওয়াজ প্লেইং, সে খেলছিল, তার খেলাটা চলছিল। শি ওয়াজ স্লিপিং, শি ওয়াজ স্লিপিং, সে ঘুমাচ্ছিল। শি ওয়াজ স্লিপিং, সে ঘুমাচ্ছিল। দে ওয়্যার ওয়ার্কিং, দে ওয়্যার ওয়ার্কিং, অর্থাৎ তারা কাজ করছিল। দে ওয়্যার ওয়ার্কিং। এটা তোমাদের বেসিক কনস্ট্রাকশন। এরকম তোমরা প্রচুর সেন্টেন্স, বড় বড় সেন্টেন্স তৈরি করবে। এটা হচ্ছে একদম বেসিক, যতটুকু না জানলে নয়, এটা ততটুকু। আমি লিখছিলাম, আই ওয়াজ রাইটিং। আমি একটি চিঠি লিখছিলাম, আই ওয়াজ রাইটিং এ লেটার। আমি একটি কবিতা লিখছিলাম, আই ওয়াজ রাইটিং এ পোয়েম। এই ধরনের সেন্টেন্স গুলো হবে। আমি সকালবেলা লিখছিলাম, আই ওয়াজ রাইটিং ইন দ্য মর্নিং। বাবা লিখছিল, ফাদার ওয়াজ রাইটিং। তো সাবজেক্ট, তার সাথে তোমরা ব্যবহার করবে হচ্ছে ওয়াজ বা ওয়্যার সাবজেক্ট অনুযায়ী, এবং তারপর ভার্ব শেষে আইএনজি।
এবার চলে আসছি নেগেটিভে। নেগেটিভ করতে গেলে তোমাদের ওয়াজ নট বা ওয়্যার নট এর ব্যবহার করতে হবে। ওয়াজ নট বা ওয়্যার নট। তো এখানে কি রয়েছে? আই ওয়াজ নট রিডিং। আই ওয়াজ নট রিডিং, আমি পড়ছিলাম না। আমি পড়ছিলাম না। ফাদার ওয়াজ নট টিচিং মি। ফাদার ওয়াজ নট টিচিং মি, বাবা আমাকে পড়াচ্ছিল না। ফাদার ওয়াজ নট টিচিং মি। আচ্ছা, এখানে ওয়াজ নট বা ওয়্যার নট এর শর্ট ফর্ম আমাদের করতে হয়। তো ফাদার ওয়াজন্ট, ওয়াজন্ট, ওয়াজন্ট যখনই নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হবে তখনই আমরা আলোচনা করব। ফাদার ওয়াজ নট বা ওয়াজন্ট টিচিং মি, বাবা আমাকে পড়াচ্ছিলেন না। এবার দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্সে। ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমরা কি করব? ওয়াজ বা ওয়্যার যেটা রয়েছে সেটাকে সেন্টেন্সের শুরুতে, অর্থাৎ সেন্টেন্সের শুরুই করব আমরা ওয়াজ বা ওয়্যার দিয়ে। তো এখানে যে এক্সাম্পল গুলো আছে সেটাকে একটু পড়ে দিই। ইন্টারোগেটিভ রয়েছে ওয়্যার ইউ প্লেইং, তুমি কি খেলছিলে? ওয়্যার ইউ প্লেইং, তুমি কি খেলছিলে? ওয়াজ হি গোয়িং উইথ ইউ, ওয়াজ হি গোয়িং উইথ ইউ, সে কি তোমার সাথে যাচ্ছিল? সে কি তোমার সাথে যাচ্ছিল? ওয়াজ হি গোয়িং উইথ ইউ? ইয়েস হি ওয়াজ গোয়িং উইথ মি, হ্যাঁ সে আমার সাথে যাচ্ছিল। এগুলো হচ্ছে তোমাদের অবজেক্টিভ টাইপ কোশ্চেন্স। তুমি কি পড়ছিলে? ওয়্যার ইউ রিডিং? না আমি পড়ছিলাম না। নো আই ওয়াজ নট রিডিং। যাই হোক, এখানে তোমাদেরকে বেসিক কনস্ট্রাকশন যেটা সেটাকে শুধুমাত্র আলোচনা করছি আর সেটাকেই দেখিয়ে দিচ্ছি। এবার নেগেটিভ আর ইন্টারোগেটিভ যদি দুটোকে একসাথে মিশিয়ে দিই তবে আমরা ওয়াজন্ট বা ওয়ারেন্ট দিয়ে শুরু করব। ওয়াজন্ট বা ওয়ারেন্ট, অর্থাৎ ওয়াজ নট এর কন্ট্রাক্টেড ফর্ম, সেটা হচ্ছে ওয়াজন্ট। ওয়াজন্ট হি ড্রয়িং এ পিকচার? ওয়াজন্ট হি ড্রয়িং এ পিকচার, সে কি একটি ছবি আঁকছিল না? সে কি একটি ছবি আঁকছিল না? তো সেই জন্য ওয়াজন্ট, ওয়াজন্ট এটাকে আমরা নটটাকে এর পরেও বসাতে পারি। ওয়াজ হি নট ড্রয়িং এ পিকচার? ওয়াজ হি নট ড্রয়িং এ পিকচার। ওয়ারেন্ট দে গোয়িং টু স্কুল? তারা কি স্কুলে যাচ্ছিল না? ওয়ারেন্ট দে গোয়িং টু স্কুল? ওয়াজন্ট হি কামিং? সে কি আসছিল না? ওয়াজন্ট হি গোয়িং? সে কি যাচ্ছিল না? ওয়াজন্ট দ্য ফ্যান মুভিং? পাখাটি কি ঘুরছিল না? ওয়ারেন্ট ইউ রাইটিং এ পোয়েম? তুমি কি একটি কবিতা লিখছিলে না? এই ধরনের বাক্যগুলো হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে নেগেটিভ ইন্টারোগেটিভ একসাথে। এবার আসছি আমরা কিছু WH ওয়ার্ড দিয়ে কিছু তোমাদের সাবজেক্টিভ কোশ্চেন করে দিই। এবার রয়েছে দেখো, প্রথমে রয়েছে হু। তোমরা মনে রাখবে হু কথার অর্থ হচ্ছে কে এবং কারা দুটোই হয়। হ্যাঁ, কে আসছিল, হু ওয়াজ কামিং। কারা আসছিল, হু ওয়্যার কামিং। এতটুকুই। শুধুমাত্র যে অক্সিলারি ভার্বটা রয়েছে, অক্সিলারি ভার্ব মানে সাহায্যকারী ভার্ব, হেল্পিং ভার্ব। এখানে ওয়াজ বা ওয়্যার রয়েছে। এই অক্সিলারি ভার্ব কথার অর্থ হচ্ছে এদের কোনো বাক্যে এরা কোনো অর্থ প্রকাশ করে না। তোমরা খেয়াল করে দেখো, ধরো আমি লিখছিলাম, আমি ইংরেজি আই, লেখা ইংরেজি রাইট। তো আই ওয়াজ রাইটিং, আমি লিখছিলাম। এখানে ওয়াজ এর কিন্তু কোনো মানে নেই। শুধুমাত্র টেন্স কে, সাবজেক্ট কে বোঝার জন্য, সাবজেক্ট সিঙ্গুলার না প্লুরাল ইত্যাদি সেগুলোকে নির্ধারণ করে দেওয়ার জন্য এবং টেন্স কে বুঝিয়ে দেওয়ার জন্য আমরা এই অক্সিলারি ভার্বগুলোকে ব্যবহার করে থাকি। হু ওয়্যার প্লেইং? কারা খেলছিল। ওয়্যার ওয়াজ হি ওয়ার্কিং? ওয়্যার কথার অর্থ হচ্ছে কোথায়। ওয়্যার ওয়াজ হি ওয়ার্কিং? সে কোথায় খেলছিল, কাজ করছিল। সে কোথায় কাজ করছিল। হোয়াই ওয়াজ হি ক্রাইং? সে কেন কাঁদছিল। সে কেন কাঁদছিল। এই হলো তোমাদের পাস্ট কন্টিনিউয়াস টেন্স। অতীতে কোনো কাজ অবিরাম চলছিল নির্দেশ করতে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার হয়। এক্ষেত্রে আমি পড়ছিলাম, তুমি খেলছিলে, আই ওয়াজ রিডিং, ইউ ওয়্যার প্লেইং। এই এখানে সাবজেক্টের পর ওয়াজ বা ওয়্যারের ব্যবহার হয় এবং ভার্বের শেষে আইএনজি যোগ হয়। তো এরপরে আমরা পাস্ট পারফেক্ট টেন্স নিয়ে আলোচনা করব। আমরা এবার পাস্ট পারফেক্ট টেন্স নিয়ে আলোচনা করব। পাস্ট পারফেক্ট টেন্সে অতীতে ঘটা দুটো ঘটনার উল্লেখ করা হয়ে থাকে। অতীতে ঘটেছিল দুটো ঘটনা, তার মধ্যে একটা ঘটনা আগে ঘটেছিল আর একটা ঘটনা পরে ঘটেছিল। মনে করো আমি একটা বই কিনেছিলাম, প্রথমে বইটা নিয়েছিলাম, তারপর পেমেন্ট করেছিলাম, টাকা দিয়েছিলাম। তো দুটো অতীতে হয়েছে, বই আমি আগে নিয়েছি, তারপর আমি টাকাটা দিয়েছি। অর্থাৎ দুটো ঘটনা অতীতে ঘটলেও একটা প্রথমে ঘটেছে, অপর ঘটনাটা পরে ঘটেছে। তো অতীতে ঘটা দুটো ঘটনার মধ্যে যে ঘটনাটা পূর্বে ঘটেছিল সেই ঘটনাটাকে যখন আমরা ইংরেজিতে লিখবো তখন সেটা পাস্ট পারফেক্ট টেন্সে আমরা লিখবো। আর আরেকটা ঘটনা যেটা পরে ঘটেছিল সেটাকে যখন লিখবো তখন কিন্তু আমরা পাস্ট ইনডেফিনিট টেন্সে লিখবো। অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্সে আমরা দুটো বাক্য পাবো এবং দুটো বাক্যের মধ্যে একটা থাকবে পাস্ট পারফেক্ট টেন্সে আর একটা থাকবে পাস্ট ইনডেফিনিট টেন্সে। অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্স জানতে হলে তোমাকে দুটো টেন্সই জানতে হবে, একটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স, একটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স। তো এখানে একটু ডেফিনেশনটা দেখে নিই।
পাস্ট পারফেক্ট টেন্স অতীতে ঘটা দুটি ঘটনার মধ্যে যে ঘটনাটি পূর্বে ঘটেছিল, দুটোর মধ্যে আগে ঘটেছিল, সেটি পাস্ট পারফেক্ট টেন্স হয়, এবং অপরটি অর্থাৎ যেটা পরে ঘটেছিল পাস্ট ইনডেফিনিট টেন্স হয় বা সিম্পল পাস্ট হয়। অর্থাৎ বুঝতে পারলে একটা পাস্ট পারফেক্ট, একটা পাস্ট ইনডেফিনিট। এটা তো বুঝতে পারলে যে অতীতে দুটো ঘটনা ঘটেছিল। একটা ঘটনা পাস্ট পারফেক্ট যেটা আগে ঘটেছিল, হয়তো সে মার খেয়েছিল, সে কেঁদেছিল, তো আগে তো কাঁদেনি, আগে মার খেয়েছে তারপর কেঁদেছে। তো মার খাওয়ার যে ঘটনাটা সেটা তুমি যখন ইংরেজিতে লিখবে তখন তুমি লিখবে সেটা পাস্ট পারফেক্টে। কান্নাকাটি করার যে ঘটনাটা সেটা তো মার খাওয়ার পরেই করেছিল, অর্থাৎ সেটা পাস্ট ইনডেফিনিটে চলে যাবে। তো এবার পাস্ট ইনডেফিনিটের আলোচনা আমরা ইতিমধ্যেই করেছি। এবার পাস্ট পারফেক্ট হলে আমরা কি করব? কিছুই না, সাবজেক্টের পর একটা হেডের ব্যবহার করব, সমস্ত সাবজেক্টের পর একটা হেডের ব্যবহার করব, এবং ভার্বের যে থার্ড ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম ডু ডিড ডান, ডান যেটা পাস্ট পার্টিসিপল ফর্ম সেটার ব্যবহার করব। কিন্তু পাস্ট পারফেক্ট টেন্সের সেন্টেন্স তোমাকে বলতে গেলে হঠাৎ হি হ্যাড কাম, হ্যাঁ হি হ্যাড রিটেন এরকম বললে কিন্তু সেন্সটা ক্লিয়ার হয় না। তোমাকে কিন্তু একটা পাস্ট ইনডেফিনিটেড টেন্স এর সাথে বলতেই হবে, বিফোর দিয়ে বা আফটার দিয়ে। আমরা উদাহরণের মাধ্যমে দেখি। কনস্ট্রাকশনে রয়েছে, ইতিমধ্যেই বলে দিলাম, প্রথমে সাবজেক্ট বসাবে, তারপর হ্যাড বসাবে, তারপর ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্মটা বসাবে। এটা গেল তোমাদের পাস্ট পারফেক্টের শুধুমাত্র গঠনটা। আর যেহেতু তুলনা বোঝায় এখানটা, একটা ঘটনা আগে ঘটে একটা ঘটনা পরে ঘটে, সেজন্য আমরা বিফোর বা আফটারের প্রয়োগ করতে হয় এই সেন্টেন্সগুলোতে। আমি দেখো একটা সেন্টেন্স এখানে লিখেছি, এক নাম্বার এক্সাম্পল দিয়ে, শিক্ষক আসার পূর্বে আমি লিখেছিলাম। এখানটায় দুটো ঘটনা ঘটেছে, একটা হচ্ছে শিক্ষক এসেছিল, আর একটা ঘটনা হচ্ছে আমি লিখেছিলাম। দুটো ঘটনা রয়েছে, শিক্ষক এসেছিল, আমি লিখেছিলাম। শিক্ষক আসার পূর্বে আমি লিখেছিলাম, অর্থাৎ এই যে পূর্বে যেটা সেটা আমি লিখেছিলাম, এটাই আগে ঘটে গেছিল। তো এই সেন্টেন্সটাকে আমরা যখন ট্রান্সলেশন করব তখন এখানে আমরা হ্যাড এবং ভার্বের থার্ড ফর্মের ব্যবহার করব। আর এই সেন্টেন্সটাকে আমরা যখন লিখবো তখন কিন্তু আমরা পাস্ট ইনডেফিনিট অর্থাৎ সাবজেক্ট এবং ভার্বের সেকেন্ড ফর্মের ব্যবহার করব। আর এই যে পূর্বে রয়েছে, পূর্বের জন্য আমরা বিফোর ইউজ করব। একটা জিনিস তোমাদেরকে বলে দিই, এই পাস্ট পারফেক্ট টেন্সে যদি তোমরা বিফোর এর ইউজ করো, তবে তোমরা সাধারণভাবে একটা নিয়ম বলছি, বিফোর এর ইউজ করো, তবে তোমাদের পাস্ট পারফেক্টের যে পার্টটা সেটা বাক্যের শুরুর দিকে হবে, ফার্স্ট পার্টে হবে। আর যদি আফটার এর প্রয়োগ করো তবে পাস্ট পারফেক্টের যে সেন্টেন্সটা সেটা দ্বিতীয় পার্টে হবে। আমি এক্সাম্পলে এখনই দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো পূর্বে রয়েছে না, পূর্বে মানে বিফোর, তার মানে এখানে যে বাক্যের যে দুটো পার্ট, এখানে একটা পার্ট রয়েছে, এখানে একটা পার্ট রয়েছে। ট্রান্সলেশন করার সময় কিন্তু আমাদের এই পার্টটা আগে চলে আসবে। এই পার্টটা যখন আগে চলে আসবে তো আমরা বুঝতেই পারছি এই যে হেডের প্রয়োগ আগে হলো, অর্থাৎ পূর্বে অর্থাৎ বিফোর থাকলে বাক্যে হেডের ব্যবহার আগে হবে। শিক্ষক আসার পূর্বে আমি লিখেছিলাম, আমি লিখেছিলাম এটাকে আগে ট্রান্সলেট করতে হবে আই হ্যাড রিটেন। আই হ্যাড রিটেন এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সে চলে আসলো। এবার পূর্বের জন্য আমরা বিফোর ব্যবহার করলাম, বিফোর দ্য টিচার কেম। এখানে দেখো ভার্বের সেকেন্ড ফর্ম রয়েছে, বিফোর দ্য টিচার কেম। তো বিফোর থাকাতে আমরা হেডের ব্যবহার কোথায় করলাম? বাক্যের শুরুর দিকে, প্রথম যে পার্টটা রয়েছে বাক্যে সেখানে আমরা হেডের ব্যবহার করলাম। আর একটা দেখো, তুমি আমাকে বলার পর আমি লিখেছিলাম। এখানেও কিন্তু দুটো ঘটনা রয়েছে, তুমি আমাকে বলার পর আমি লিখেছিলাম। তুমি আমাকে বলেছিলে, আমি লিখেছিলাম। তো কোনটা আগে ঘটেছে? আগে তুমি বলেছিলে, তারপরে আমি লিখেছিলাম। তো এখানটা খেয়াল করে দেখো, তুমি আমাকে বলার পর আমি লিখেছিলাম। এবার কিন্তু এই দ্বিতীয় ঘটনাটা এটা পরে ঘটেছে, অর্থাৎ এটাকে যখন আমরা ট্রান্সলেশন করবো, যেহেতু এটা পরে ঘটেছে, তো এটাকে আমরা পাস্ট ইনডেফিনিট টেন্সে রাখবো, এবং এই বাক্যটাকে যখন আমরা ট্রান্সলেশন করবো বাক্যের এই অংশটাকে, তখন এটা পাস্ট পারফেক্ট টেন্সে রাখবো। আর পর রয়েছে, এটাতে বুঝতে পারবো আমরা যে হেডের ব্যবহার পরে হবে, আর পূর্বে রয়েছে হেডের ব্যবহার আগে হবে, অর্থাৎ বিফোর থাকলে আগে, আফটার থাকলে পরে। এবার দেখো, আমি লিখেছিলাম, কি বলবো? আই রোট। এখানে আই হ্যাড রিটেন হলো না কেন? কারণ আমি লিখেছিলাম এই বাক্যের যে ঘটনাটা, এটা দুটো ঘটনার মধ্যে তুলনামূলকভাবে পরে ঘটেছিল। আগে তুমি বলেছিলে আই রোট আফটার ইউ হ্যাড টোল্ড মি। আই রোট আফটার ইউ হ্যাড টোল্ড মি, আমি লিখেছিলাম তুমি আমাকে বলার পর। ক্লিয়ার? আফটার হলে হেডের ব্যবহার পরে হবে, মানে বাক্যের পরের অংশ হবে, আর বিফোর হলে পূর্বে হবে। কিন্তু তোমাদের মূল যেটা বোঝা, দুটো ঘটনা অতীতে ঘটেছিল, তার মধ্যে যে ঘটনাটা আগে ঘটে গেছে সেটা ট্রান্সলেশন করার সময় তোমাদেরকে হেডের ব্যবহার করতে হবে, এবং যে ঘটনাটা পরে ঘটেছে সেটাকে ট্রান্সলেশন করার সময় তোমাদের পাস্ট ইনডেফিনিট টেন্সের ব্যবহার করতে হবে। এবং এখানে বিফোর আফটার এই প্রয়োগগুলো কিন্তু সাধারণত হয়ে থাকে। আর এসব ক্ষেত্রে বাক্যের দুটো পার্ট থাকবে, সবসময় বাক্যের দ্বিতীয় পার্টকে
আগে এনে ট্রান্সলেশনটা করবে। এবার আরো কিছু এক্সাম্পল দেখো, দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। এই টেন্সটা, পাস্ট পারফেক্ট টেন্সটা শেখানোর জন্য প্রায় সমস্ত বইতে এই এক্সাম্পলটা দেওয়া থাকে। তাই তোমাদেরকেও এই এক্সাম্পলটা দিয়ে দিলাম যাতে তোমরা রিলেট করতে পারো, নিজেদেরকে একটু জুড়ে নিতে পারো বইয়ের সেই উদাহরণগুলোর সাথে। তো দ্য পেশেন্ট হ্যাড ডাইড, এখানে দেখো আগে রোগী মারা গেছে, ডাক্তার আসার আগে রোগী মারা গেছে, সেজন্য দ্য পেশেন্ট হ্যাড ডাইড। দ্য পেশেন্ট হ্যাড ডাইড মর্মান্তিক ঘটনা, তবুও এটা এক্সাম্পলে সবচেয়ে বেশি ব্যবহার হয়। দ্য পেশেন্ট হ্যাড ডাইড, রোগীটি মারা গিয়েছিল বিফোর দ্য ডক্টর কেম, ডক্টর আসার আগে। যদিও এখন কারোর বাড়িতে আর ডাক্তার আসে না, এখন ডাক্তারের কাছে আমরা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকলেও ডাক্তার আমাদেরকে দেখা যায় না, তো সেটা অন্য কথা। তো আগেকার ঘটনা এটা যে আগে ডাক্তার আসতো মানুষের বাড়িতে, এখন আর ডাক্তারকে ডাকলে আসে না। তো দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম, তো ডক্টর আসার আগে পেশেন্ট মারা গেছে। তো পেশেন্ট মারা গেছে, এটা দিয়ে আমরা পাস্ট পারফেক্ট টেন্স শিখছি। তো পাস্ট পারফেক্ট টেন্সের জন্য পেশেন্ট আগে মারা যেতে হবে এবং সেখানে আমরা হ্যাডের ব্যবহার করব, এবং পরবর্তী ক্ষেত্রে আমরা কিন্তু এই পাস্ট ইনডেফিনিট টেন্সের ব্যবহার করব। এবার আরেকটা एग्जांपल দেখো, এবার একটু অন্যরকম ভাবে। এবার আফটার বি, দ্য ট্রেন লেফট, ট্রেন ছেড়ে দিয়েছিল আফটার উই রিচ দ্য স্টেশন, আমরা স্টেশনে পৌঁছানোর পর ট্রেন ছেড়েছিল। তোমরা বইতে যেটা পাও আমরা স্টেশনে পৌঁছানোর পূর্বেই ট্রেন ছেড়ে দিয়েছিল, মানে বইয়ের উদাহরণগুলো সব বিপজ্জনক। তো আমি এটাকে একটু সুবিধা করে দিয়েছি, আমরা স্টেশনে পৌঁছানোর পর ট্রেন ছেড়েছিল, অর্থাৎ আমরা ট্রেনে উঠতে পেরেছিলাম। তো আমরা স্টেশনে পৌঁছেছিলাম, তারপর ট্রেন ছেড়েছিল, আমরা স্টেশনে পৌঁছেছিলাম, তারপর ট্রেন ছেড়েছিল। তো কোন কাজটা আগে হয়েছিল? আগে আমরা স্টেশনে পৌঁছেছিলাম। তো আমরা স্টেশনে পৌঁছেছিলাম এটাকে যখন ট্রান্সলেশন করব তখন আমরা এখানে হ্যাডের ব্যবহার করব। আর ট্রেনটা যেহেতু পরে ছেড়েছিল সেটা পাস্ট ইনডেফিনিট টেন্সে চলে যাবে, সাবজেক্ট এবং ভার্বের পাস্ট ফর্ম। দ্য ট্রেন লেফট, ট্রেন লেফট এখানে এটা পাস্ট ইনডেফিনিট হলো কারণ ট্রেনটা পরে ছেড়েছিল। দ্য ট্রেন লেফট আফটার উই হ্যাড রিচড দ্য স্টেশন, আমরা স্টেশনে পৌঁছানোর পর। তো আফটার থাকলে এমনি সাধারণ হিসাবে তোমরা মনে রাখবে যে হ্যাডের ব্যবহারটা পরে হয়, আর বিফোর থাকলে হেডের ব্যবহারটা আগে হয়। পাস্ট পারফেক্ট টেন্সের এটাই হচ্ছে বেসিক নিয়ম। অতীতে দুটো ঘটনার মধ্যে যখন তুলনা বোঝাবে, একটা আগে ঘটেছিল একটা পরে ঘটেছিল, যেই ঘটনাটা আগে ঘটেছিল সেটার ক্ষেত্রে তোমরা হ্যাডের ব্যবহার করবে। সাধারণত কেউ যদি বলে ট্রেন ছেড়ে দিয়েছিল, তো ট্রেন লেফট বলবে, দ্য ট্রেন লেফট, ট্রেনটা এসেছিল, দ্য ট্রেন অ্যারাইভড, তখন হ্যাডের ব্যবহার করবে না। কিন্তু যদি এমন হয় যে অনেক সময় এমনও হতে পারে সেই সেন্টেন্সে না থেকে আরেকটা সেন্টেন্সের সাথে রিলেট করে ওই সেন্টেন্সটা বলা হয়, তখন কিন্তু তোমরা হ্যাড ব্যবহার করতে পারো। অর্থাৎ সবসময় যে একদম একটা বাক্যের মধ্যেই থাকবে তেমন নয়, অর্থাৎ একটা বাক্যের মধ্যেই যে দুটো পার্ট থাকবে তেমন নয়। অনেক সময় স্টোরি টেলিং এর মধ্যে এমন হয়ে যায় যে একটা ঘটনার পর আরেকটা ঘটেছিল, দুটোই অতীতে ঘটেছিল, তখন প্রয়োজনে আমরা হ্যাডের ব্যবহার করতে পারি। কিন্তু তোমরা সোজাসুজি কোনো সময় পাস্ট পারফেক্ট টেন্সের ব্যবহার করবে না যদি দুটো ঘটনার উল্লেখ না থাকে, বিফোর আফটার দিয়ে দুটো ঘটনার উল্লেখ না থাকে, তো পাস্ট পারফেক্ট টেন্সের ব্যবহার করবে না, পাস্ট ইনডেফিনিট টেন্সের ব্যবহার করবে। এবার আরেকটা एग्जांपल দেখো, she had not slept before father came। এবার একটা তোমাদেরকে নেগেটিভ সেন্টেন্স দেখানোর জন্য এই एग्जांपलটা দিলাম। তো she had not slept before father came, বাবা আসার পূর্বে সে ঘুমায়নি। তো আসার পূর্বে সে কি করেনি? সে ঘুমায়নি। অর্থাৎ এই যে আগের ঘটনাটা এটা তোমার পাস্ট পারফেক্ট টেন্সে রয়েছে, হ্যাড এর সাথে একটা নট এর ব্যবহার করে দিলাম। যদি পরবর্তী পার্টটাকে নেগেটিভ করতে হয় তবে কিন্তু ডিড নট দিয়ে করতে হবে। she had not slept, আর had not এর শর্ট ফর্ম হচ্ছে hadn't slept before father came। বিফোর রয়েছে, দেখো হেডের ব্যবহার আগে হবে। নেক্সট एग्जांपलটা দেখো, I did not make noise after you had forbidden me। আপনি আমাকে মানা করার পর আমি আর গন্ডগোল করিনি। দেখো মানাটা আগে করা হয়েছে, পরে আমি গন্ডগোল করিনি। তো এখানে আমরা আফটারের ব্যবহার করেছি, আফটারের ব্যবহার করলে আবার হেডের ব্যবহার পরে হয়। I did not make noise, আমি গন্ডগোল করিনি। এটাকে দেখো, এটা যেহেতু পাস্ট ইনডেফিনিট টেন্সে রয়েছে সেজন্য আমরা এবার কিন্তু ডিড নট মেক করেছি। ডিড নট মেক কারণ এটা পাস্ট ইনডেফিনিট টেন্সে নেগেটিভ। I did not make noise after you had forbidden me। ফরবিড মানে মানা করা, তার পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে forbidden, after you had forbidden me। এই হলো তোমাদের পাস্ট পারফেক্ট টেন্স। এবার আসছি আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবার আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করব। অর্থাৎ অতীতে ঘটা দুটো ঘটনার মধ্যে পূর্বে ঘটা ঘটনাটি যদি অবিরাম চলছিল এরূপ নির্দেশ করে, তখন আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার করি।
সেই অবিরাম চলছিল যে সেন্টেন্সটা সেটার জন্য। যেমন ধরো, তুমি আসার পূর্বে আমি লিখছিলাম। তুমি আসার পূর্বে আমি লিখছিলাম, লিখেছিলাম না, লিখছিলাম মানে লিখিতেছিলাম, মানে আমার লেখা কাজটা চলছিল। তো তুমি এসেছিলে অতীতে, আমি লিখছিলাম, এটাও অতীতে। তো দুটো অতীতে। সাধারণভাবে বললে তুমি এসেছিলে পাস্ট ইনডেফিনিট, আমি লিখছিলাম পাস্ট কন্টিনিউয়াস। কিন্তু এই দুটোরই সংমিশ্রণ যখন হবে তখন পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। অর্থাৎ তুমি আসার পূর্বে আমি লিখছিলাম, আই হ্যাড বিন রাইটিং বিফোর ইউ কেম। এটা গেল তোমাদের একটা। অতীতে দুটো ঘটনা ঘটেছিল, যেটা আগে ঘটেছিল সেটা চলছিল। এবার পরের যে আরেকটা এর ফরমেশন রয়েছে, এর কনস্ট্রাকশন রয়েছে, অতীতে একটা নির্দিষ্ট সময় ধরে কোনো কাজ চলছিল, যেমন আমি 2 ঘন্টা ধরে পড়ছিলাম, বা অতীতে নির্দিষ্ট সময় থেকে কোনো কাজ চলছিল। ফ্রম এ পয়েন্ট অফ টাইম, সিন্স এ পয়েন্ট অফ টাইম, সিন্স পয়েন্ট অফ টাইম নির্দেশ করে। যেমন আমি সকাল থেকে পড়ছিলাম, আমি 2 ঘন্টা ধরে পড়ছিলাম, আমি সকাল থেকে পড়ছিলাম। যাই হোক, অতীতে কোনো কাজ চলছিল নির্দেশ করতে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করি। কিন্তু যদি সেটা নির্দিষ্ট সময় ধরে বোঝায় তবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। যদি সেটা তোমার একটা নির্দিষ্ট সময় থেকে নির্দেশ করে তবুও সেটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আমি সকাল থেকে পড়ছিলাম, আমি 2 ঘন্টা ধরে পড়ছিলাম। আর যদি ধরে বা থেকে না থাকে তবে পাস্ট কন্টিনিউয়াস। আই ওয়াজ রিডিং, আর নয়তো আই হ্যাড বিন রিডিং সিন্স মর্নিং, আই হ্যাড বিন রিডিং ফর 2 আওয়ার্স। এবার আমরা ডেফিনিশনটা দেখে নিই। অতীতে ঘটা দুটি ঘটনার মধ্যে পূর্বে ঘটা ঘটনাটি যদি অবিরাম চলছিল বোঝায় তবে সেটি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। আমি তোমাদের উদাহরণ দিয়ে ইতিমধ্যে বুঝিয়েছি। অতীতে দুটো ঘটনা ঘটেছিল, পূর্বে যেটা ঘটেছিল সেটা যদি অবিরাম চলছিল তবে সেই বাক্যটাকে আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করব। আর দ্বিতীয় যে ঘটনাটা বললাম, অতীতে নির্দিষ্ট সময় ধরে বা অতীতে নির্দিষ্ট সময় থেকে কোনো কাজ অবিরাম চলছিল, এরূপ বোঝাতে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। যেমন আমি পড়ছিলাম, এটা বললে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, কিন্তু আমি 2 ঘন্টা ধরে পড়ছিলাম তবে এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমি সকাল থেকে পড়ছিলাম, এটাও পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এর সাথে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের কিন্তু গুলিয়ে ফেলে না। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কিন্তু এমন রয়েছে, আমি সকাল থেকে পড়ছি মানে সেক্ষেত্রে এখনো পড়ছি, আর এখানে আমি সকাল থেকে পড়ছিলাম মানে পড়া শেষ হয়ে গেছে। এবার আমরা কনস্ট্রাকশনের দিকে লক্ষ্য দিই। গঠনগত দিকে আমরা কি করব, যেই বাক্যটাকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করব সেখানে আমরা হ্যাড বিন এর ব্যবহার করব সাবজেক্টের পর, এবং ভার্বের শেষে আইএনজি এর ব্যবহার করব। সাবজেক্ট হ্যাড বিন এবং ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি, এবং বাক্যের যে দ্বিতীয় ঘটনা সেটা তোমরা পাস্ট পারফেক্ট টেন্সের এক্সাম্পলটা ইতিমধ্যেই দেখেছো। বিফোর দিয়ে পাস্ট ইনডেফিনিট টেন্সে সেই বাক্যটা চলে আসবে। তুমি আসার আগে আমি পড়ছিলাম, I had been reading before you came, CAME, before you came যেটা এটা past indefinite tense। আরেকটা एग्जांपल দেখো, সাবজেক্ট had been, ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে ing, তারপর ধরে থাকলে for এবং থেকে থাকলে since। আমি 2 ঘন্টা ধরে পড়ছিলাম, I had been reading for 2 hours, আমি সকাল থেকে পড়ছিলাম, I had been reading since morning। এই হলো তোমাদের দুটো কনস্ট্রাকশন। এবার দুটো কনস্ট্রাকশনের উপরই তোমাদেরকে এক্সাম্পল দিয়ে দিই। শিক্ষক আসার পূর্বে সে লিখছিল। এখানে দেখো দুটো ঘটনা রয়েছে, সে লিখছিল, লেখা কাজটা চলছিল, আর শিক্ষক আসার আগেই সে এই কাজটা করছিল। অর্থাৎ এই অংশটুকুকে যখন আমরা পড়ব তখন আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে পড়ব। আর তোমরা পাস্ট পারফেক্ট টেন্সে ইতিমধ্যেই দেখেছো, যদি বিফোর বা পূর্বে থাকে তো এই পোরশনে তোমাদের পারফেক্ট টেন্সের ব্যবহার হয়, এক্ষেত্রেও তাই পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার হবে। তো হি হ্যাড বিন রাইটিং, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে চলে গেল। বিফোর দ্য টিচার কেম, পরবর্তীটা পাস্ট ইনডেফিনিটে চলে আসলো। এখানে পাস্ট ইনডেফিনিট বলা রয়েছে, এখানে ভার্বের পাস্ট ফর্ম রয়েছে। অর্থাৎ এখানটায় একটা অংশ পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, যেটা দুটো ঘটনার মধ্যে আগে এবং অবিরাম চলছিল, যেটা পরে ঘটেছিল সেটা পাস্ট ইনডেফিনিট টেন্স। আরেকটা एग्जांपल দেখো, they had not been playing before it was 4 PM, 4টে বাজার আগে তারা খেলছিল না। এখানটায় এটা আমি ইট ওয়াজ দিয়েছি, অনেক সময় ইট ওয়াজ এর উল্লেখটা থাকে না, বিফোর 4 PM ও যদি থাকে। অর্থাৎ দুটো ঘটনা, অপর ঘটনাটা 4 PM টাকে যদি আমি শুধুমাত্র 4 PM বলি তবুও আমরা কিন্তু
এই সেন্সটাকে ক্লিয়ার করতে পারবো। অর্থাৎ অতীতে ঘটা দুটো ঘটনার মধ্যে একটা ঘটনা হচ্ছে 4টে বাজা, 4টে বেজেছিল, এটাও একটা ঘটনা, কিন্তু সেটাকে যদি সেন্টেন্সের মাধ্যমে নাও দেখানো হয় সেক্ষেত্রেও আমরা কিন্তু পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার করতে পারি। অর্থাৎ they had not been playing before it was 4 p.m. তার এখানে একটা নেগেটিভ করেছে সেন্টেন্সটাকে নেগেটিভ করার জন্য তোমাদের অক্সিলারি ভার্ব যদি একের বেশি থাকে তো প্রথমটার পরেই নট বসিয়ে দেবে। তো এখানে হ্যাড বিন রয়েছে, তার মাঝে আমরা নট বসিয়ে দিলাম। দে হ্যাড নট বিন প্লেইং, তারা খেলছিল না, বিফোর ইট ওয়াজ 4 p.m. 4টে বাজার পূর্বে। আরেকটা এক্সাম্পল দেখো, এবার যেটা তোমাদের ধরে বা থেকে, she had been sleeping for 2 hours. she had been sleeping for 2 hours. সে 2 ঘন্টা ধরে ঘুমোচ্ছিল। সে 2 ঘন্টা ধরে, অর্থাৎ কন্টিনিউয়াস ফর্মে যেটা রয়েছে সেটার সাথে ধরে বা থেকে লাগিয়ে দিলেই সেটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস থেকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে চলে যাচ্ছে। সে 2 ঘন্টা ধরে ঘুমোচ্ছিল, she had been sleeping for 2 hours. I had not been working since morning. I had not been working since morning. আমি সকাল থেকে কি করছিলাম না, কাজ করছিলাম না, আমি সকাল থেকে কাজ করছিলাম না। এই সেন্টেন্সটা এখন নেগেটিভ করে দেখানো হয়েছে, I had not been working since morning. এই সেন্টেন্সগুলোর ব্যবহার খুব একটা বাস্তবে দেখা যায় না, পরীক্ষার ক্ষেত্রে এগুলোর প্রয়োগ আসে। তো I had not been working since morning, আমি সকাল থেকে কাজ করছিলাম না। তো তোমাদের সমস্ত যে টেন্সগুলো রয়েছে সে প্রত্যেকটার মধ্যেই একটু একটু করে তোমরা যদি সময় দাও দেখতে পাবে যে সমস্ত টেন্সটাই ক্লিয়ার হয়ে রয়েছে। তো এটাও গেল আমাদের পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখানে আমরা কিন্তু দুটো কনস্ট্রাকশন শিখলাম, দুটোকে ভালো করে মনে রাখবে। আমরা ফিউচার টেন্স নিয়ে আলোচনা শুরু করছি। প্রথমেই আসছি ফিউচার ইনডেফিনিট টেন্সে বা সিম্পল ফিউচার টেন্সে। ফিউচার ইনডেফিনিট টেন্স, এই ফিউচার ইনডেফিনিট টেন্স কোনো কাজ ভবিষ্যতে ঘটবে বোঝায়। কোনো কাজ ভবিষ্যতে, বাক্যের যে কর্তা সে ভবিষ্যতে কোনো কাজ করবে, দেখবে, বলবে, এইরকম সেন্স যখন ক্লিয়ার করে তখন আমরা ফিউচার ইনডেফিনিট বা সিম্পল ফিউচারের ব্যবহার করি। তো বাংলা ক্রিয়ায় আমরা যে রূপগুলোকে পাই সেগুলো হলো এই ধরনের। করব, আমি কাজটি করব। খেলবো, আমি ফুটবল খেলবো। পড়বো, আমি একটি বই পড়বো। দেখবো, আমি বাড়িটি দেখবো। তো এখানে তোমরা বুঝতে পারছো যে ভবিষ্যৎকালে সাধারণভাবে কোনো কাজ ঘটবে যখন নির্দেশ করে তখন আমরা ফিউচার ইনডেফিনিট টেন্সের ব্যবহার করে থাকি। এবার পরবর্তী পর্যায়ে আসছি। ফিউচার ইনডেফিনিট টেন্স যখনই তোমরা পাবে তখনই দেখবে বাক্যের যে কর্তা তারপর শ্যাল বা উইল বসাবে। শ্যাল বা উইল বসানোর কিন্তু একদম বাধা ধরা কোনো নিয়ম নেই। সাধারণত পুরানো যে গ্রামার বইগুলো রয়েছে সেক্ষেত্রে আমরা যে নিয়মটা পাই সেটা হচ্ছে আই এবং উই এর ক্ষেত্রে শ্যালের ব্যবহার করব এবং অন্যান্য সমস্ত সাবজেক্টের ক্ষেত্রে উইলের ব্যবহার করব। আরেকবার বলে দিই, সমস্ত গ্রামার বইতে যে উল্লেখটা থাকে আই বা উই যদি সাবজেক্ট হয় তবে শ্যালের ব্যবহার করব এবং অন্যান্য সমস্ত সাবজেক্টের ক্ষেত্রে আমরা উইলের ব্যবহার করব। আবার যখন জোর দিয়ে বলতে হবে, কর্তা কোনো কিছুকে অবশ্যই করবে বলতে হবে, তখন এটা উল্টে যাবে। অর্থাৎ আই এবং উই এর ক্ষেত্রে উইলের ব্যবহার হবে এবং অন্যান্য সমস্ত ক্ষেত্রে শ্যালের ব্যবহার হবে। যদিও এই নিয়মটা এখন আর সেইভাবে অনুসৃত হয় না। তো এখন যে নিয়মটা আমরা অনুসরণ করে থাকি সেটা আই বা উই এর সাথে তোমরা শ্যাল বা উইলের ব্যবহার করতে পারো, যদিও আমরা বাস্তবে দেখি উইলের ব্যবহারটাই সর্বাধিক হয় এবং অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রেও উইলের ব্যবহার হয়। তো মোদ্দা কথা যেটা দাঁড়ালো, ফিউচার ইনডেফিনিট টেন্সে তোমরা উইলের ব্যবহার নির্দ্বিধায় করতে পারো। পরীক্ষার খাতায় আই বা উই থাকলে শ্যালের ব্যবহারটাই করো। এবার এটা তোমরা পেয়ে গেলে, কনস্ট্রাকশনটাও তোমরা পেয়ে গেলে। সাবজেক্টের পর শ্যাল বা উই বসাবে এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাবে। তারপর ভার্ব ট্রান্সিটিভ হলে অবজেক্ট থাকবে, ট্রান্সিটিভ যদি না হয় তবে অবজেক্ট থাকবে না। ট্রান্সিটিভ কথার অর্থ হচ্ছে সকর্ম ক্রিয়া, যেমন আই ইট এ ম্যাঙ্গো, এখানে ম্যাঙ্গো এটা হচ্ছে অবজেক্ট। কিন্তু যদি বলি আই রান তো এটা ইন্ট্রান্সিটিভ ভার্ব, আই স্লিপ, আই লাভ, আই স্মাইল। তো এই ধরনের ইন্ট্রান্সিটিভ ভার্ব থাকলে তার আর অবজেক্ট থাকে না। তো সেক্ষেত্রে কিন্তু অন্যান্য অংশ বসতে পারে। তো যাই হোক, তোমাদের যে মূল যে জায়গা সেটা হচ্ছে সাবজেক্ট, তারপর শ্যাল উইলের ব্যবহার, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম। আমি পড়বো, আই শ্যাল রিড। সে খেলবে, হি উইল প্লে। সে ফুটবল খেলবে, হি উইল প্লে ফুটবল। আমি একটি চিঠি লিখবো, আই শ্যাল রাইট এ লেটার। তিনি এখানে আসবেন, হি উইল কাম হিয়ার। এই হচ্ছে তোমাদের ফিউচার ইনডেফিনিট টেন্স। আমি কিছু উদাহরণ লিখে দিয়েছি এখানে তোমাদের। সাধারণ ফিউচার ইনডেফিনিট, তারপরে নেগেটিভ সেন্টেন্স, শ্যাল বা উইলের পর নট বসালে তোমাদের নেগেটিভ হবে। শ্যাল বা উইল বাক্যের শুরুতে, অর্থাৎ
শুরুতেই যদি শ্যাল বা উইল দিয়ে শুরু করো তবে সেটা হয়ে যাবে প্রশ্ন, আর শ্যালের সাথে বা উইলের সাথে যদি নট দিয়ে শুরু করো সেটা হচ্ছে নেগেটিভ ইন্টারোগেটিভ, দুটো একসাথেই হয়ে যাবে। আর WH ওয়ার্ড যদি জুড়ে দাও প্রশ্নবোধক বাক্যের সাথে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে সেটা WH কোশ্চেন্স তৈরি হয়, যদিও WH কোশ্চেন্স এর আলাদা অনেক নিয়ম রয়েছে। তো আমি কয়েকটা এক্সাম্পল দিই। যেমন ধরো আই শ্যাল হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করব, এটাকে যদি আমি নেগেটিভ করি তবে এরকম দাঁড়াবে আই শ্যাল নট হেল্প ইউ। আর তুমি কি আমাকে সাহায্য করবে, উইল ইউ হেল্প মি, তুমি আমাকে সাহায্য করবে না, ইউ উইল নট হেল্প মি। আর নেগেটিভ ইন্টারোগেটিভ যদি একসাথে মিশিয়ে দিই, তুমি কি আমাকে সাহায্য করবে না, ওন্ট ইউ হেল্প মি। এই যে উইল ইউ নট, অবশ্যই বলতে পারো উইল ইউ নট হেল্প মি, কিন্তু তার পরিবর্তে আমরা বলার ক্ষেত্রে এবং লেখার ক্ষেত্রে দুটো ক্ষেত্রেই কিন্তু আমরা ওন্ট এর ব্যবহার করি। উইল নট কে সংক্ষেপে আমরা ওন্ট বলি, শ্যাল নট কে আমরা শান্ট বলি। তো এবার এক্সাম্পল গুলোকে আমি তোমাদেরকে পড়ে একটু শুনিয়ে দিচ্ছি। আই শ্যাল হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করব। এখানে যে কনস্ট্রাকশনটা আমরা ফলো করেছি, আই এর পর সাবজেক্ট অনুযায়ী শ্যাল বসেছে, ভার্বের প্রেজেন্ট ফর্ম বসছে এবং এখানে অবজেক্ট। আই শ্যাল হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করব। হি উইল কাম হিয়ার, সে এখানে আসবে। হি উইল স্লিপ, সে ঘুমোবে। যদি বলি এগুলোকে নেগেটিভ করতে কি করবে, শ্যাল বা উইলের পর নট বসিয়ে দাও, নেগেটিভ হয়ে যাবে। যেমন ধরো 4 নম্বরে রয়েছে উই শ্যাল নট গো টু প্লে, আমরা খেলতে যাব না। উই উইল নট গেট দ্য, ইউ উইল নট গেট দ্য প্রাইজ, তুমি পুরস্কারটি পাবে না। এবার দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্স, বাক্যের শুরুতেই শ্যাল বা উইল বসিয়ে দেবে, প্রশ্নবোধক বাক্য হয়ে যাবে। উইল ইউ হেল্প মি, তুমি কি আমাকে সাহায্য করবে। শ্যাল আই গো দেয়ার, আমি কি সেখানে যাব। উইল হি ডু ইট, সে কি এটা করবে। তো বুঝতে পারছো যে শ্যাল বা উইল কে বাক্যের শুরুতে বসিয়ে দিলেই তোমার প্রশ্ন হয়ে যাচ্ছে, শ্যাল বা উইলের পর নট বসিয়ে দিলেই তোমার নেগেটিভ হয়ে যাচ্ছে। এই ছোট ছোট কনস্ট্রাকশন গুলোকে তোমরা বারবার প্র্যাকটিস করবে, দেখবে যেগুলো লিখতে বা বলতে তোমাদের আর কোনো অসুবিধা থাকছে না। এবার দেখো তুমি যদি নেগেটিভ ইন্টারোগেটিভ কে একসাথে করো, ধরো সে খেলবে, হি উইল প্লে, সে খেলবে না, হি উইল নট প্লে, সে কি খেলবে, উইল হি প্লে। আর যদি এটাকে নেগেটিভ ইন্টারোগেটিভ একসাথে করে দাও তার মানেটা এরকম হবে সে কি খেলবে না, তখন বলবে উইল হি নট প্লে। এইভাবে না বলে বলবে ওন্ট হি প্লে। উইল নট হি প্লে, উইল নট হি প্লেটা কি, ওন্ট হি প্লে। ওন্ট হি কাম, সে কি আসবে না। শান্ট আই প্লে উইথ ইউ, এই যেখানে শান্ট SHAN', এর বাস্তব প্রয়োগ একদম দেখা যায় না শান্টের ব্যবহার। হ্যাঁ, তো ওন্ট এর ব্যবহারটাই সব জায়গায় চলে। তো তবু আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি SHAN', শান্ট আই প্লে উইথ ইউ, আমি কি তোমাদের সাথে খেলবো না বা তোমার সাথে খেলবো না। এবার দেখো WH কোশ্চেনটা কিভাবে তৈরি করবে। WH কোশ্চেনস হচ্ছে WH ওয়ার্ড যেগুলো রয়েছে, হু, হুইচ, হুম, হোয়াট, হোয়ার, হাউ ইত্যাদি, নট আ ওয়ার্ড আছে, নট আ WH ওয়ার্ড আছে। এছাড়াও তোমার WH ওয়ার্ডের সাথে অন্যান্য শব্দ জুড়ে আরো অনেক শব্দ তৈরি করা যায়, যেমন হাউ ওল্ড, হাউ মেনি টাইমস, হাউ অফেন, হাউ টল, হাউ লং ইত্যাদি, এরকম অনেক শব্দ হয়ে যায়। তো সেগুলোর কথা বলছি না। জেনুইন নট আ WH ওয়ার্ড রয়েছে। হোয়াই উইল ইউ গো, তুমি যাবে কেন। এখানে এটা সাবজেক্টিভ কোশ্চেন হলো, সাবজেক্টিভ কোশ্চেনের অর্থ হচ্ছে যে প্রশ্নের উত্তর ডিটেইলে দিতে হয়, হ্যাঁ কিংবা না দিয়ে দেওয়া যায় না। আমি এখানে কিন্তু এর আগেও একটা প্রশ্ন করেছি, যেমন ধরো তুমি কি যাবে, উইল ইউ গো, এর উত্তরটা হবে হ্যাঁ কিংবা না। কিন্তু শেষে যে প্রশ্নটা বললাম যে হোয়াই উইল ইউ গো, তুমি যাবে কেন, এর উত্তর হ্যাঁ কিংবা না হবে না। হ্যাঁ, আই উইল গো টু বাই মেডিসিন, আমি মেডিসিন কিনতে, ওষুধ কিনতে যাব। আই উইল গো ফর শপিং, আমি কিছু জিনিসপত্র কিনতে যাব, মাল কিনতে যাব, বা আমি শপিং এর জন্য যাব। পরবর্তী এক্সাম্পলটা দেখো, হোয়ার উইল দে প্লে ফুটবল, তারা কোথায় ফুটবল খেলবে। হোয়ার মানে কোথায়, উইল দে প্লে ফুটবল, অর্থাৎ তোমার হোয়ার এর পর অক্সিলারি ভার্ব, এখানে অক্সিলারি ভার্ব হিসাবে মডাল অক্সিলারি শ্যাল উইল রয়েছে এবং তারপর তোমার সাবজেক্ট, তারপর প্লে, তারপর ফুটবল। তোমার এটি হলো ফিউচার ইনডেফিনিট টেন্স বা সিম্পল ফিউচার টেন্স। ভবিষ্যতে বক্তা কোনো কাজ, বক্তা বা কর্তা কোনো কাজ করবে, ধরবে, দেখবে, পড়বে ইত্যাদি নির্দেশ করা, এখানে বিশেষ কিছুই নেই। আর সাবজেক্ট অনুযায়ী সাবজেক্টের পর শ্যাল বা উইলের ব্যবহার করবে। গ্রামার বই অনুযায়ী যদি বলো তবে আই এবং উইল সাথে শ্যাল বসে, অন্যান্য সমস্ত সাবজেক্টের সাথে উইল বসে, এটা তো তোমরা জেনে গেলে। এবার যেমন ধরো আমি খেলবো, আই শ্যাল প্লে, সে খেলবে, হি উইল প্লে। আমি খেলবো না, আই শ্যাল নট প্লে, সে খেলবে না, হি উইল নট প্লে। আমি কি খেলবো, শ্যাল আই প্লে, সে কি খেলবে, উইল হি প্লে। হ্যাঁ, আমি কি খেলবো না, শান্ট আই প্লে, সে কি খেলবে না, ওন্ট হি প্লে। আমি কখন খেলবো,
হোয়েন শ্যাল আই প্লে, সে কখন খেলবে, হোয়েন উইল হি প্লে। এই হলো তোমাদের ফিউচার ইনডেফিনিট টেন্স। তো ফিউচার ইনডেফিনিট টেন্স এখানে শেষ করছি। পরবর্তীতে চলে আসছি ফিউচার কন্টিনিউয়াস টেন্স। আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করছি। ফিউচার কন্টিনিউয়াস টেন্স হচ্ছে ভবিষ্যৎকালে কোনো কাজ চলতে থাকবে এরূপ নির্দেশ করে। যেমন আমি পড়তে থাকবো, সে খেলতে থাকবে, তারা আসতে থাকবে, এরকম আর কি। অর্থাৎ ভবিষ্যতে কোনো কাজ অবিরাম চলতে থাকবে নির্দেশ করতে আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার করব। তো এখন আমরা আলোচনা করব ফিউচার কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ ভবিষ্যতে কোনো কাজ চলতে থাকবে বোঝায়। এই ফিউচার কন্টিনিউয়াস টেন্স ভবিষ্যতে কোনো কাজ অবিরাম চলতে থাকবে এমন নির্দেশ করে। তো এক্ষেত্রে আমরা যে বাংলা ক্রিয়ার রূপটা পাবো, সেই বাংলা ক্রিয়ার রূপটা হচ্ছে পড়তে থাকবো, আমি পড়তে থাকবো, খেলতে থাকবো, আমি খেলতে থাকবো, দেখতে থাকবো, আমি দেখতে থাকবো, তুমি আসতে থাকবে, সে খেলতে থাকবে, এরকম আর কি। এগুলো হচ্ছে বাংলা ক্রিয়ার রূপ। এবার আমরা গঠন প্রণালীটা দেখি। প্রথমে সাবজেক্ট বসাবে, সাবজেক্ট অনুযায়ী শ্যাল বি বা উইল বি বসাবে। এখানে সাহায্যকারী ভার্ব তোমার দুটো, হয় শ্যাল বি আর নয়তো উইল বি। তারপর ভার্বের সাথে আইএনজি যোগ হবে, অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি। যেমন আমি পড়তে থাকবো, আই শ্যাল বি রিডিং, তুমি খেলতে থাকবে, ইউ উইল বি প্লেইং, তারা ঘুমোতে থাকবে, দে উইল বি স্লিপিং। এই হচ্ছে তোমার ফিউচার কন্টিনিউয়াস টেন্সের বেসিক কনস্ট্রাকশন, অর্থাৎ মূল গঠন। সাবজেক্ট শ্যাল বি উইল বি, শ্যাল বি বা উইল বি এবং ভার্বের শেষে আইএনজি। এখানটায় আই এবং উই এর সাথে শ্যাল বি ব্যবহার হয় মূলত, এবং অন্যান্য সমস্ত সাবজেক্টের ক্ষেত্রে উইল বি ব্যবহার হয়। কিন্তু যদিও তোমরা উইল বি ব্যবহার সমস্ত ক্ষেত্রেই করতে পারো, অসুবিধা কিছুই নেই। আচ্ছা, এবার আমি কয়েকটা সেন্টেন্স দিচ্ছি। একটা সাধারণ সেন্টেন্স প্রথমে রয়েছে, দেখো, আই শ্যাল বি প্লেইং, আমি খেলতে থাকবো, আমি খেলতে থাকবো, আই শ্যাল বি প্লেইং। তুমি খেলতে থাকবে, ইউ উইল বি প্লেইং। তারা খেলতে থাকবে, দে উইল বি প্লেইং। এই হচ্ছে তোমার ফিউচার কন্টিনিউয়াস। হি উইল বি রিডিং, সে পড়তে থাকবে, সে একটি বই পড়তে থাকবে, হি উইল বি রিডিং এ বুক। সে একটি উপন্যাস পড়তে থাকবে, হি উইল বি রিডিং এ নভেল। আচ্ছা, দে উইল বি স্ট্যান্ডিং, তারা দাঁড়িয়ে থাকবে। হ্যাঁ, তো এখানটায় আমরা কিছু সাধারণ সেন্টেন্স পেলাম। এবার দেখো কিছু নেগেটিভ সেন্টেন্স করছি। উই শ্যাল নট বি ওয়ার্কিং, আমরা কাজ করতে থাকবো না। তো শ্যাল নট এর কন্ট্রাক্টেড ফর্ম, শর্ট ফর্ম যেটা, উই শান্ট বি ওয়ার্কিং। তো এখানটা রয়েছে হি উইল নট বি রাইটিং এনিথিং, সে কিছু লিখতে থাকবে না, সে কিছু লিখতে থাকবে না, হি উইল নট বি রাইটিং এনিথিং। এখানে উইল নটটাকে সংক্ষেপ করে যদি দাও তবে হবে ওন্ট, হি ওন্ট বি রাইটিং এনিথিং। এবার আসছি ইন্টারোগেটিভে। যখনই দেখবে যে হেল্পিং ভার্ব একের বেশি রয়েছে, তখন সেটাকে নেগেটিভ করতে গেলে প্রথম হেল্পিং ভার্ব যেটা রয়েছে তারপরে তোমরা নটের ব্যবহার করবে। এখানে শ্যাল উইল এর পর তোমরা নটের ব্যবহার করেছো, বিটা তারপরে গিয়ে বসেছে। আবার ইন্টারোগেটিভ অর্থাৎ অবজেক্টিভ টাইপ ইন্টারোগেটিভ করার জন্য বা যে কোনো ইন্টারোগেটিভ করার জন্য তোমাদের হেল্পিং ভার্বটা যে সাবজেক্টটা আগে আনতে হয়, সেটা শুধুমাত্র প্রথম হেল্পিং ভার্বটাকেই আনতে হয়। এখানে তোমাদের দুটো আছে, শ্যাল বি এবং উইল বি। তোমাদের শ্যাল বা উইলটাকে সাবজেক্টের পূর্বে এনে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করবে। এখানে রয়েছে উইল ইউ বি প্লেইং, তুমি কি খেলতে থাকবে। উইল দে বি অ্যাটেন্ডিং ক্লাস, তারা কি ক্লাস অ্যাটেন্ড করতে থাকবে, তারা কি ক্লাস করতে থাকবে। এটা হচ্ছে তোমাদের অবজেক্টিভ টাইপ কোশ্চেন, অর্থাৎ শ্যাল বা উইল বাক্যের শুরুতে বসিয়ে দিলে তোমাদের এই ইন্টারোগেটিভ সেন্টেন্স গুলো হয়ে যাবে। তুমি কি কাজটি করতে থাকবে, উইল ইউ বি ওয়ার্কিং, উইল ইউ বি ডুইং দ্য ওয়ার্ক, তিনি কি আসতে থাকবেন, উইল হি বি কামিং। এই এবার দেখো নেগেটিভ এবং ইন্টারোগেটিভ দুটোকে একসাথে মিশিয়ে দিচ্ছি। ওন্ট ইউ বি কামিং, তুমি কি আসতে থাকবে না। এবার উইল নট টাকে কন্ট্রাক্টেড ফর্ম করে উইল ইউ নট বি কামিং এমন না বলে, উইল ইউ নট বি কামিং এমন না বলে, ওন্ট ইউ বি কামিং এরকম বলছি। আবার দেখো ওন্ট হি বি ওয়ার্কিং হিয়ার, ওন্ট হি বি ওয়ার্কিং হিয়ার, সে কি এখানে কাজ করতে থাকবে না, সে কি এখানে কাজ করতে থাকবে না। এইগুলো তোমাদের নেগেটিভ ইন্টারোগেটিভ। এর পূর্বে যদি ডাব্লিউএইচ ওয়ার্ড বসিয়ে দাও তো ডাব্লিউএইচ কোশ্চেন হয়ে যাবে, যদিও এর ব্যতিক্রম প্রচুর রয়েছে। সাধারণ কিছু ক্ষেত্রে দেখো এখানে হু উইল বি টিচিং ইউ, কে তোমাকে পড়াতে থাকবে। হু উইল বি, এখানে রয়েছে হু উইল বি টিচিং ইউ, কে তোমাকে পড়াতে থাকবে, হু উইল বি টিচিং ইউ। আর আরেকটা দেখো এখানে ওয়াই উইল ইউ বি স্লিপিং, তুমি কেন ঘুমোতে থাকবে, ওয়াই উইল ইউ বি স্লিপিং। তোমরা গঠনটাকে খেয়াল করে দেখো, সাবজেক্ট হচ্ছে এখানে ইউ, ইউ এর পূর্বে তোমার উইল বসেছে এবং ইউ এর পরে তোমার বি বসেছে। হোয়াই উইল ইউ বি স্লিপিং। ডাব্লিউএইচ ওয়ার্ড এরকম 9টা রয়েছে, কিন্তু তাদের ব্যবহার আলাদা আলাদা করে শিখতে হয়। তো আমরা এখানে আলোচনা করলাম ফিউচার কন্টিনিউয়াস টেন্সে। এরপরে চলে আসছি ফিউচার পারফেক্ট টেন্স, যার ব্যবহার একেবারেই হয় না বা খুব কম হয়।
এবার আমরা দেখব ফিউচার পারফেক্ট টেন্স। বাস্তবে এর ব্যবহার খুবই কম, প্রায় নেই বললেই চলে। চলো দেখি ফিউচার পারফেক্ট টেন্স কোনটা। মূলত ভবিষ্যতে দুটো ঘটনার মধ্যে যখন তুলনা বোঝায় তখন এই ফিউচার পারফেক্ট টেন্সের ব্যবহার হয়। ভবিষ্যতে কোনো একটা ঘটনা ঘটবে, তার পূর্বে আরো একটা ঘটনা ঘটে যাবে, সেই যে ঘটনাটা পূর্বে ঘটবে সেটাকে যখন আমরা ইংরেজিতে ট্রান্সলেট করব বা ইংরেজিতে বলবো তখন আমরা ফিউচার পারফেক্ট টেন্সের ব্যবহার করব। যেমন ধরো তুমি আসার আগে আমি লিখে ফেলবো, মানে কোনো একটা কাজ ভবিষ্যতে আরেকটা কাজ হওয়ার পূর্বে হয়ে যাবে। ট্রেন আসার আগে আমি স্টেশনে পৌঁছে যাব, তো এটা ভবিষ্যতে দুটো ঘটনা ঘটবে। ট্রেন আসবে, আমি স্টেশনে পৌঁছাবো। ট্রেন আসার আগে আমি পৌঁছে যাব, তো এই আমি আগে পৌঁছে যাব এটাকে যখন আমরা সেন্টেন্সের মাধ্যমে লিখবো তখন আমরা ফিউচার পারফেক্ট টেন্সের ব্যবহার করব। দেখে নিই এবার একটু। ফিউচার পারফেক্ট টেন্স ভবিষ্যতে একটি নির্দিষ্ট ঘটনার পূর্বে আরেকটি ঘটনা ঘটবে বোঝায়। ভবিষ্যতে একটি ঘটনা ঘটবে এবং তার পূর্বে আরেকটি ঘটনা ঘটে যাবে। ওই যে ট্রেন আসার পূর্বে আমি স্টেশনে পৌঁছে যাব, আমি স্টেশনে পৌঁছে যাব। আই শ্যাল হ্যাভ রিচড দ্য স্টেশন বিফোর দ্য ট্রেন কামস। এবার এর তোমার বাংলা ক্রিয়ার রূপ তেমন কিছু নেই, ফিউচার ইনডেফিনিটের মতনই, কিন্তু এখানে দুটো ঘটনার একটা তুলনা বোঝাবে। ভবিষ্যতে দুটো ঘটনা ঘটবে, তার মধ্যে পূর্বে ঘটা ঘটনাটি আমাদের ফিউচার পারফেক্ট টেন্সে রাখতে হবে। এবার দেখো ফিউচার পারফেক্ট টেন্সে রাখতে গেলে আমাদের প্রথমে সাবজেক্ট দিতে হবে, অর্থাৎ যে ঘটনাটা আগে ঘটবে, যেটা পরে ঘটবে সেটা না, যেটা আগে ঘটবে সেটাকে আমরা ফিউচার পারফেক্ট টেন্সে রাখবো। তারপর সাবজেক্ট অনুযায়ী হয় শ্যাল হ্যাভ বসাবো আর নয়তো উইল হ্যাভ বসাবো, তারপর ভার্বের থার্ড ফর্ম এবং তারপর বিফোর। সমস্ত ক্ষেত্রে এই বিফোরটা নাও হতে পারে। সাধারণত ভবিষ্যতে একটা ঘটনার পূর্বে যেহেতু আরেকটা ঘটনা ঘটবে, তাই আমি এখানে বিফোর দিয়ে দেখিয়েছি এবং এই কনস্ট্রাকশনটাই সব জায়গাতেই ব্যবহার হয়ে যায়, বিফোর। তারপর আমি এখানে লিখে রেখেছি প্রেজেন্ট ইনডেফিনিট। দেখো ভবিষ্যতে দুটো ঘটনা ঘটবে, তো ট্রেন আসার পূর্বে আমি স্টেশনে পৌঁছাবো, দুটোই ভবিষ্যতে, কিন্তু যে ঘটনাটা আগে ঘটবে সেটাই একমাত্র ফিউচার পারফেক্ট হবে, আর পরে যে ঘটনাটা ঘটবে সেটা কিন্তু আর ফিউচারেও থাকবে না, সেটা হয়ে যাবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে। এই জিনিসটা একটু মনে রাখার মতো, এই জায়গাটাতে সবার ভুল হয়ে যায়। অর্থাৎ ভবিষ্যতে দুটো ঘটনা ঘটবে, যে ঘটনাটা আগে ঘটবে সেটা ফিউচার পারফেক্ট, যে ঘটনাটা পরে ঘটবে সেটা প্রেজেন্ট ইনডেফিনিট বা সিম্পল প্রেজেন্ট। এবার কনস্ট্রাকশনটা দেখে নিই। কনস্ট্রাকশনটা অবশ্য বলে দিয়েছি, সাবজেক্ট শ্যাল হ্যাভ or will have, ভার্বের থার্ড ফর্ম। ভার্বের থার্ড ফর্ম হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম, যেমন ডু, ডিড, ডান। ডানটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। আচ্ছা, এবার আমরা এক্সাম্পলটা দেখি। হি উইল হ্যাভ কাম, এখানে কামটা হচ্ছে থার্ড ফর্ম, ভার্বের থার্ড ফর্ম। হি উইল হ্যাভ কাম বিফোর ইউ গো। তুমি যাওয়ার পূর্বেই সে এসে পড়বে, তুমি যাওয়ার পূর্বেই সে এসে পড়বে, সে এসে যাবে, তার আশা কাজটা শেষ হয়ে যাবে, তুমি যাওয়ার পূর্বেই সে এসে যাবে। I shall have written before he comes here. সে এখানে আসার পূর্বেই আমি লিখে ফেলবো, তিনি আসবেন আমি লিখবো, আমার লেখার কাজটা আগে হয়ে যাবে। এখানে খেয়াল করে দেখো, I shall have written, shall have will have এর ব্যবহার হলো এবং ভার্বের থার্ড ফর্ম before he comes। এখানটা দেখো he থার্ড পারসন সিঙ্গুলার বলে এখানে ভার্বের শেষে s বাই es এর যোগ হয়েছে, কারণ আমরা জানি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের শেষে s বাই es যোগ হয়। তো এটা হলো আরেকটা एग्जांपल দেখো, will you have done it before 4 pm। এখানটা দেখো যে দ্বিতীয় যে পার্টটা, যে দ্বিতীয় ঘটনাটা, সেটাকে আর বিস্তারিত সেন্টেন্সের ফর্মে দেওয়া নেই, অর্থাৎ বাক্যের ফর্মে দেওয়া নেই, যে ভবিষ্যতে যে আরেকটা ঘটনা ঘটবে আরেকটা বাক্য লেখা হবে তার জন্য, তেমন নেই এখানে। যে প্রেজেন্ট ইনডেফিনিট তেমন কিছু নয়, জাস্ট একটা টাইম বলে দেওয়া রয়েছে, একটা সময়, সেই সময়ের পূর্বেই আমাকে, সেই সময়টা হওয়ার পূর্বেই আমাকে আরেকটা কাজ হয়ে যাওয়া যদি নির্দেশ করতে হয় তবে আমাকে ফিউচার পারফেক্ট টেন্সে ব্যবহার করতে হবে। আরেকটা জিনিস, এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। এখানে হেল্পিং ভার্ব কিন্তু তোমার দুটো রয়েছে, শ্যাল হ্যাভ, উইল হ্যাভ। তো শ্যাল বা উইলটাকে আমরা সাবজেক্টের পূর্বে বসাবো। এই যে উইল ইউ হ্যাভ ডান ইট, উইল ইউ হ্যাভ, উইলটা সামনে বসলো, তারপর উইল ইউ হ্যাভ ডান ইট বিফোর 4 pm। বিকেল 4টের আগে কি তুমি কাজটি করবে, তুমি কি এটা করবে? তারপর দেখো এবার একটু ভিন্নভাবে লেখা। এবার আমরা বাই দেন দিয়ে শুরু করছি। বাই দেন মানে সেই সময়ের মধ্যে, এর আগে ছিল বিকেল 4টের মধ্যে, এবার দিচ্ছি বাই দেন, মানে দেন মানে তখন, সেই সময়, সেই সময়ের মধ্যে, বাই দেন সেই সময়ের মধ্যে বোঝানোর জন্য বাই দেন, এবং এটা বাক্যের শুরুতেই ব্যবহার করা হবে। অর্থাৎ এখানে একটা ফর্ম পেলে এখানে বাক্যের
পুরো বাক্যটা লেখা নেই, এখানে আরেকটা ঠিক সেরকম একটা সময়ের উল্লেখ করা রয়েছে, বাই দেন দ্য ট্রেন উইল হ্যাভ রিচড দেয়ার, সেই সময়ের মধ্যে ট্রেনটি সেখানে পৌঁছে যাবে। একটা সময়, আলোচনার মধ্যে একটা সময় এসেছে হয়তো, সেই সময়ের মধ্যে ট্রেনটা সেখানে পৌঁছে যাবে। দ্য ট্রেন উইল হ্যাভ রিচড দেয়ার, ট্রেনটি সেখানে পৌঁছে যাবে বাই দেন, সেই সময়ের মধ্যে, কোনো একটা সময়ের মধ্যে এখানে নির্দেশ করছে, অর্থাৎ একটা নির্দিষ্ট সময় তার পূর্বেই ট্রেনটা সেখানে পৌঁছে যাবে। তো এরকম ভবিষ্যতে দুটো ঘটনার মধ্যে যখন একটা ঘটনা আগে ঘটে যাবে নির্দেশ করে, তখন ফিউচার পারফেক্ট টেন্সের ব্যবহার হয়। সেক্ষেত্রে আমরা শ্যাল হ্যাভ, উইল হ্যাভ এবং ভার্বের থার্ড ফর্ম ব্যবহার করি, এবং বিফোর দিয়ে যদি আরেকটা অংশ লিখতে হয় তখন সেখানে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ব্যবহার করি। আরেকটা এক্সাম্পল দেখো, won't he have done the work before the teacher comes, একটু বড় হয়ে গেল সেন্টেন্সটা। এবার খেয়াল করে দেখো, উইল নট, আমরা নেগেটিভ ইন্টারোগেটিভ করার জন্য উইল নট শ্যাল নট দিয়ে বাক্য শুরু করি। এখানে উইল নট এর শর্ট ফর্ম হচ্ছে ওন্ট। আচ্ছা, ওন্ট এর পর হি আছে, হি দেখে কিন্তু এখানে আবার হ্যাজ বসিয়ে দিও না, এখানে কিন্তু সবসময় হ্যাভ এর ব্যবহারই হবে। ওন্ট হি হ্যাভ ডান দ্য ওয়ার্ক, সে কি কাজটি করে ফেলবে না, মানে এখানে কিন্তু কাজটা সম্পূর্ণ হয়ে যাওয়ার কথা, সে কি কাজটি সম্পূর্ণ করে ফেলবে না, কাজটি করে ফেলবে না। বিফোর দ্য টিচার কামস, শিক্ষক আসার পূর্বেই, এখানে টিচার তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য দেখো ভার্বের শেষে এস রয়েছে। এটা একটা প্রশ্ন, শিক্ষক আসার পূর্বেই সে কি কাজটি করবে না, কাজটি করে ফেলবে না, এই হলো তোমাদের ফিউচার পারফেক্ট টেন্স। বেশ কয়েকটা এক্সাম্পল দিলাম, যদি কোনো প্রবলেম থাকে কমেন্ট বক্সে কমেন্ট করো। তো ফিউচার পারফেক্ট টেন্স এখানে শেষ হলো, এর পরবর্তীতে আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করব। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এই টেন্সেরও বাস্তব প্রয়োগ খুবই কম, এর দুরকম কনস্ট্রাকশন রয়েছে। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের দুরকম কনস্ট্রাকশন রয়েছে। প্রথমটা হচ্ছে, ভবিষ্যতে ঘটা দুটো ঘটনার মধ্যে পূর্বে ঘটা ঘটনাটি যদি চলতে থাকে বোঝায়, তবে সেই চলতে থাকা ঘটনাটাকে আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে নেব। আমি একটা উদাহরণ দিই, যেমন তুমি আসার আগে আমি পড়তে থাকবো, দুটো ঘটনা, একটা হচ্ছে তুমি আসবে আর একটা হচ্ছে আমি পড়তে থাকবো। তো তুমি আসার আগে আমি পড়বো না, তুমি আসার আগে আমি পড়তে থাকবো, তুমি আসার আগে আমি লিখতে থাকবো। খেলোয়াড়রা খেলার আগে প্র্যাকটিস করতে থাকবে। এরকম ভবিষ্যতে দুটো ঘটনা ঘটবে, তো প্রথমে যেটা ঘটবে সেটা চলতে থাকবে যদি নির্দেশ করে, তখন আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার করব। আরেকটা কনস্ট্রাকশন হচ্ছে, আরেকটা গঠন হচ্ছে, ভবিষ্যতে একটা নির্দিষ্ট সময় ধরে কোনো কাজ চলতে থাকবে। আমি 2 ঘন্টা ধরে পড়তে থাকবো, আমি বিকেল থেকে পড়তে থাকবো, এরকম। তো এই দুটো কনস্ট্রাকশনই আমরা এখন দেখবো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এক্ষেত্রে আমরা যে অক্সিলারি ভার্বের ব্যবহার করব, সাহায্যকারী ভার্বের, সেটা হচ্ছে শ্যাল হ্যাভ বিন বা উইল হ্যাভ বিন এর, এবং ভার্বের শেষে আইএনজি। তো দেখে নিই আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ভবিষ্যতে ঘটা দুটি ঘটনার মধ্যে পূর্বে ঘটা ঘটনাটি চলতে থাকবে বোঝায়। দুটো ঘটনা, তার মধ্যে পূর্বে যে ঘটনাটি ঘটবে সেটা অবিরাম চলতে থাকবে। তো এই ক্ষেত্রে আমরা যে কনস্ট্রাকশনটাকে অনুসরণ করব সেটা হচ্ছে, প্রথমে সাবজেক্ট, আমি ইতিমধ্যে বলেছি এর দুটো কনস্ট্রাকশন রয়েছে, একটা বলছি প্রথমে সাবজেক্ট, তারপর শ্যাল বা উইল হ্যাভ বিন। এখানে কিন্তু অক্সিলারি ভার্ব তিনটে রয়েছে, হয় শ্যাল হ্যাভ বিন বা উইল হ্যাভ বিন, এবং তারপরে ভার্বের শেষে আইএনজি। এবং বাক্যের আরো একটা অংশ থাকবে যে ভবিষ্যতে যেহেতু দুটো ঘটনা, তাই বিফোর এর পর প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তোমরা ফিউচার পারফেক্ট টেন্সে যেমন দেখেছিলে যে ভবিষ্যতে ঘটা দুটি ঘটনার মধ্যে একটা আগে ঘটবে একটা পরে ঘটবে, এবার আগে ঘটা ঘটনাটি চলতে থাকবে নির্দেশ করছে। তো এর পরে ঘটা ঘটনাটি সেটা হয়ে যাবে প্রেজেন্ট ইনডেফিনিট, সেটাকে আবার ফিউচারে নিতে চাই আমরা। যেমন দেখো আরেকটা এক্সাম্পল যেটা রয়েছে, সাবজেক্ট শ্যাল বা উইল, তারপর হ্যাভ বিন। এর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে তোমাদের শ্যাল হ্যাভ বিন বা উইল হ্যাভ বিন এর ব্যবহারটা থাকবে, ভার্বের শেষে আইএনজি, তারপর ফ্রম বা ফর। দেখো ফিউচার টেন্সে কিন্তু সিন্স এর ব্যবহারটা করবে না। যেমন ধরো আমি বিকেল থেকে পড়তে থাকবো, আই শ্যাল হ্যাভ বিন রিডিং ফ্রম ইভিনিং, এখানে সিন্স ইভিনিংটা হবে না। সিন্সটা হচ্ছে পাস্ট পয়েন্ট অফ টাইম, অতীতে কোনো নির্দিষ্ট সময় থেকে বলতে গেলে আমাদের সিন্স এর ব্যবহার করতে হয়, কিন্তু ভবিষ্যতে কোনো সময় থেকে বলতে গেলে আমাদেরকে ফ্রম এর ব্যবহার করতে হয়। যদিও ফরের ব্যবহার দুটো ক্ষেত্রেই একই, ধরে যাবত তাবত বলতে গেলে আমাদের আমি 2 ঘন্টা ধরে পড়তে থাকবো, আই শ্যাল হ্যাভ বিন রিডিং ফর 2 আওয়ার্স। এই গেল তোমাদের ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবার কিছু এক্সাম্পল দেখি।
তো তোমরা কনস্ট্রাকশনটা বুঝে গেছো। সাবজেক্ট শ্যাল হ্যাভ বিন বা উইল হ্যাভ বিন, তারপর ভার্বের শেষে আইএনজি, তারপর বিফোর দিয়ে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, বা সাবজেক্ট শ্যাল হ্যাভ বিন বা উইল হ্যাভ বিন, তারপর ভার্বের শেষে আইএনজি, তারপর ফ্রম বা ফর। ফ্রম হচ্ছে থেকে, ফর হচ্ছে ধরে। ফর মানে জন্য নয় কিন্তু। আই শ্যাল হ্যাভ বিন রিডিং বিফোর ফাদার কামস। আই শ্যাল হ্যাভ বিন রিডিং বিফোর ফাদার কামস। বাবা আসার পূর্বে আমি পড়তে থাকবো। আই শ্যাল হ্যাভ বিন রিডিং, আমি পড়তে থাকবো বিফোর ফাদার কামস, বাবা আসার পূর্বে। এখানে দেখো ফাদার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই এখানে এস এর ব্যবহার হয়েছে। হি উইল হ্যাভ বিন প্লেইং বিফোর ইট ইজ ইভিনিং। হি উইল হ্যাভ বিন প্লেইং বিফোর ইট ইজ ইভিনিং, এক্ষেত্রে দেখো মানে সন্ধে হওয়ার আগে সে খেলতে থাকবে। এখানে দুটো ঘটনা, একটা হচ্ছে সন্ধে হওয়া আর একটা হচ্ছে সে তার খেলতে হওয়া। তো এখানে এটা আর প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে গেল না, কারণ এটা স্টেট অফ বিং এর মধ্যে চলে গেল, অর্থাৎ কিছু হওয়া, সন্ধে হওয়াকে নির্দেশ করছে। তো এটা প্রেজেন্ট নর্মাল প্রেজেন্টে চলে গেল। হি উইল হ্যাভ বিন প্লেইং, সে খেলতে থাকবে। তো এখানে দুটো ঘটনা, তার পূর্বের ঘটনাটা চলতে থাকবে, বোঝাচ্ছে। 3 নম্বর एग्जांपलটা দেখো, হি উইল হ্যাভ বিন রাইটিং বিফোর 2 আওয়ার্স, সরি ফর 2 আওয়ার্স। হি উইল হ্যাভ বিন রাইটিং ফর 2 আওয়ার্স, সে 2 ঘন্টা ধরে লিখতে থাকবে ফর 2 আওয়ার্স। অর্থাৎ ভবিষ্যৎকালে কোনো কাজ একটা নির্দিষ্ট সময় ধরে চলতে থাকবে নির্দেশ করলেও আমাদের ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করতে হয়, এবং এক্ষেত্রে আমরা শ্যাল হ্যাভ বিন বা উইল হ্যাভ বিন এর ব্যবহার করব, এবং ভার্বের শেষে আইএনজি ব্যবহার করব, এবং প্রয়োজনে ফর বা ফ্রম এর ব্যবহার করব। She will have been singing from evening, সে সন্ধ্যে থেকে গান করতে থাকবে, সে সন্ধ্যে থেকে গান করতে থাকবে। She will have been singing from evening। দেখো এর বাস্তব প্রয়োগ কিন্তু নেই, কিন্তু টেন্সের পার্ট হিসাবে এগুলো তোমাদের জানা এবং শেখা প্রয়োজন। বিভিন্ন সময় এগুলোর উপরে কোশ্চেন থাকে। তো এইগুলো তোমাদের ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আজকের আলোচনা এখানেই শেষ করছি, পরবর্তী আলোচনায় আবার যোগ দেবো। সকলে ভালো থাকো, বাই।